সম্মানিত অংশগ্রহণকারীবৃন্দ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই ওয়েবিনার সেশনে যুক্ত হওয়ার জন্য। আমাদের আজকের ওয়েবিনারটি আয়োজন করেছে চার্টার্ড স্কিলস এবং আমাদের আজকের ওয়েবিনারে আলোচনার মূল বিষয় হচ্ছে অ্যাডভান্স প্রিপারেশন অন আইএলটিএস। আপনারা জানেন যে আমাদের চার্টার্ড স্কিলস প্রতি মাসেই বেশ কিছু কোর্স, লাইভ কোর্স এবং অন্যান্য কোর্সের আয়োজন করে থাকে এবং প্রতিটা কোর্সের আগেই আমরা একটা ফ্রি সেশন দিয়ে থাকি, যেটা আমরা ওয়েবিনার হিসেবে বলে থাকি। এবং এই ওয়েবিনারে সচরাচর আমাদের একটা ফ্রি ক্লাস করানো হয়, যেখানে আমাদের ইনস্ট্রাক্টররা আমাদের যে কাঙ্ক্ষিত যে কোর্স, সেই কোর্সের বিষয়ে বিভিন্ন মডিউল সহ বিভিন্ন রকমের আলোচনা করে থাকেন। তো আমাদের আজকের এই ওয়েবিনারটি একই সাথে ফেসবুক লাইভেও সম্প্রচারিত হচ্ছে। শুরুতেই আমরা আমাদের আজকের মূল সেশনে যাওয়ার আগে আমি আমাদের চার্টার্ড স্কিলস সম্পর্কে আপনাদেরকে কিছু বিষয় জানাতে চাই। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। চার্টার্ড স্কিলস মূলত একটা প্রফেশনাল স্কিলস হায়ারিং এবং লার্নিং প্ল্যাটফর্ম, অর্থাৎ যেখান থেকে মানুষ স্কিল গেইন করতে পারবে, পাশাপাশি যারা চাকরি প্রার্থী আছে অথবা জবের জন্য জব খুঁজছে তারা এখান থেকে জব খুঁজতে পারবে এবং যারা ক্যান্ডিডেট খুঁজছেন তারা এখান থেকে হায়ারিং করতে পারবেন। এছাড়া আমাদের এখানে লাইভ কোর্স এবং বিভিন্ন কোর্স রয়েছে। লাইভ কোর্স এর সাথে প্রি রেকর্ডেড কোর্স রয়েছে। সর্বমোট আমরা প্রায় 100টিরও বেশি বিষয় এবং স্কিলের উপর আমরা কোর্স করিয়ে থাকি। তো এছাড়াও আমাদের কিছু ফিচার রয়েছে। আমাদের সেই ফিচারগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে চার্টার্ড স্কিল কোর্স। এই সেকশনে মূলত আমরা আমাদের যে প্রি রেকর্ডেড কোর্সগুলো দিয়ে থাকি সেগুলো আমরা আমাদের এই সেকশনে পাওয়া যাবে। আর এরপরে আমরা আমাদের যে ফিচারটি রয়েছে সেটা হচ্ছে লাইভ কোর্স, অর্থাৎ আমরা প্রতি মাসেই আমরা কোনো না কোনো স্কিলসের বিষয় অথবা কোনো না কোনো সাবজেক্টের উপর আমরা লাইভ কোর্স পরিচালনা করে থাকি। এবং আমাদের এই যে লাইভ কোর্স এবং অন্যান্য কোর্সগুলো পরিচালনার জন্য আমাদের রয়েছে দক্ষ ইনস্ট্রাক্টরগণ, এবং দেশি বিদেশি মিলে সর্বমোট আমাদের প্রায় 50-এরও অধিকজন ইনস্ট্রাক্টর এই মুহূর্তে আমাদের চার্টার্ড স্কিলের সাথে কাজ করছেন। এর মধ্যে আমাদের ইন্ডিয়া, ইউকে এবং বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের ইনস্ট্রাক্টররা আমাদের সাথে বর্তমানে যুক্ত আছেন ইনস্ট্রাক্টর হিসেবে। এর পরবর্তীতে আমরা যে সেকশনটা দেখি সেটা হচ্ছে চার্টার্ড স্কিলস জব। চার্টার্ড স্কিলস জব মূলত আমাদের চার্টার্ড স্কিল অন্তর্ভুক্তির মূল একটা কারণ হচ্ছে অনেক সময় আমরা দেখতে পাই যে বাংলাদেশে অনেক ধরনের লার্নিং প্ল্যাটফর্ম আছে যেখানে শুধুমাত্র কোর্স করানো হয় অথবা শুধু শেখানোর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে আমরা এমন একটা ব্যবস্থা রেখেছি যেখানে মানুষ শুধুমাত্র শিখবে না, পাশাপাশি তাদের যে ক্যারিয়ার গঠনে যাতে তারা নিজেদেরকে অন্য এক মাত্রায় নিয়ে যেতে পারে, সেজন্য আমাদের এখান থেকে জবের একটা সেকশন রয়েছে যেখানে কোর্স করে ওরা আমাদের যে কোর্স যারা করে আমাদের স্টুডেন্টরা এখানে জবের জন্য অ্যাপ্লাই করতে পারে, পাশাপাশি নিজেদের স্কিলগুলো এখানে আপলোড করতে পারে। চার্টার্ড স্কিলস আর্নিং, যেটা আমি একটু আগে বললাম যে এখানে নিজেদের স্কিলসগুলো আপলোড করতে পারে এবং অনেকটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মতো মানুষরা অথবা বায়াররা তাদেরকে হায়ার করে তাদের নিজস্ব কাজগুলো করিয়ে নিতে পারেন। এরপর আমাদের যে সেকশনটা রয়েছে চার্টার্ড স্কিল এন্টারপ্রাইজ, মূলত এই সেকশনটা আমরা প্রফেশনাল যে কর্পোরেট যে অফিসগুলো রয়েছে, কর্পোরেট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানের জন্য আমরা এই প্রোগ্রামটা করে থাকি। অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদেরকে আরও অধিক দক্ষ করে গড়ে তোলার জন্য তারা বিভিন্ন কোর্স প্রোগ্রাম চালু করে থাকেন এবং সেই কোর্সগুলো আমরা চার্টার্ড স্কিলের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রদান করে থাকি। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে স্কিলস অলিম্পিয়াড, অর্থাৎ এখানে আমাদের একটা সেকশন রয়েছে যেখানে আমরা শুধুমাত্র যে বিষয়গুলোর উপর আমাদের এখানে কোর্স রয়েছে সেই নির্দিষ্ট পার্টিকুলার কিছু বিষয়ের উপর আমরা কুইজের আয়োজন করে থাকি। প্রতি বছর অথবা প্রতি মাসে কিছু কিছু কুইজ আয়োজন করা হয়ে থাকে এবং এই কুইজে
অংশগ্রহণ করে যারা বিজয়ী হয় তারা বিভিন্ন ধরনের পুরস্কার পায়। যারা টপ স্কোরার হয় তারা অনেক সময় ল্যাপটপ, ফোন অথবা অন্যান্য বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। অলিম্পিয়াডের মাধ্যমে আমরা যে বিষয় সেই জ্ঞানটা আমার যথার্থ হয়েছে কিনা সেটা আমরা যাচাই করতে পারি। এবং এরপরে যে সেকশনটা রয়েছে সেটা হচ্ছে চার্টার্ড স্কিলস ওয়েবিনার্স। আমি আমার আজকের সেশনের শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে যখনই আমাদের কোনো নতুন ব্যাচ শুরু হয় সেই ব্যাচে আমরা একটা ফ্রি ওয়েবিনার সেশন রাখি এবং প্রতি মাসে আমাদের 2-3টা সেশন এরকম থাকে যেখানে আমাদের স্টুডেন্টরা ফ্রিতে আমাদের এই পুরো ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে। আমাদের চার্টার্ড স্কিলের মেম্বারশিপের সুযোগ সুবিধা রয়েছে। যারা আমাদের চার্টার্ড স্কিলসের মেম্বার হতে চান তারা আমাদের মেম্বার হতে পারে এবং যারা মেম্বার তারা আমাদের কোর্সের উপর বিভিন্ন ধরনের ডিসকাউন্ট পেয়ে থাকে এবং আনলিমিটেড কোর্স পেয়ে থাকে। তাদেরকে ডেডিকেটেড ড্যাশবোর্ড দেওয়া হয়, পাশাপাশি সিপিডি, জব অ্যালার্ট ইত্যাদি আরও বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস তারা পেয়ে থাকে। এরপর আমাদের একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে যেটা আমরা নাম দিয়েছি চার্টার্ড স্কিলস এলএমএস। এটি একটি মূলত একাডেমিক সফটওয়্যার যেটা এডুকেশনাল পারপাসের জন্য ইউজ করা হয়। আমাদের ফিউচার অনেকগুলো রোডম্যাপ আছে। আমরা ফিউচারে চাই যে বাংলাদেশকে একটা প্রপার একটা ই লার্নিং প্ল্যাটফর্ম উপহার দিতে, যেখান থেকে মানুষ শিখতে পারবে, চাকরি করতে পারবে, আর্ন করতে পারবে, মোটামুটি একটা টোটাল প্ল্যাটফর্ম যেটাকে বলে। তো এই ছিল আমাদের চার্টার্ড স্কিলস নিয়ে আজকের আলোচনা। তো আমি এখন আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের ইনস্ট্রাক্টরের কাছে আমাদের আজকের মূল সেশনে চলে যাব। আমাদের আজকের মূল সেশনটি পরিচালনা করবেন আমাদের চার্টার্ড স্কিলের আইএলটিএস এর ইনস্ট্রাক্টর জনাব আরিফুল আলম স্যার। তিনি দীর্ঘদিন ধরে আইএলটিএস এর উপর বিভিন্ন রিনাউন্ড প্রতিষ্ঠানে কোর্স করাচ্ছেন এবং পাশাপাশি অনেকগুলো প্ল্যাটফর্মের সাথেও যুক্ত আছেন। ব্রিটিশ কাউন্সিল সহ অন্যান্য রিনাউন্ড প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন। তো এই পর্যায়ে আমি আমাদের স্যারকে স্ক্রিনে আমন্ত্রণ জানাচ্ছি। যারা এই ওয়েবিনারে আমাদের সাথে যারা যুক্ত হয়েছে তো সকলকে চার্টার্ড স্কিল এবং আমার পক্ষ থেকে স্বাগত। এবং আমাদের স্বাধীনতা দিবস সেই উপলক্ষেও বিশেষ একটা আয়োজন আমাদের আজকের এই ওয়েবিনার। তো এই ওয়েবিনারে যারা অংশগ্রহণ করেছে এই পর্যন্ত তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল আলম। এবং আজকে আমাদের এই ওয়েবিনারটা একটু ডিফারেন্ট হবে ইনশাআল্লাহ, এবং আমরা নেক্সট 1 আওয়ার খুব ভালো একটা সময় কাটাবো। এবং আমি বিলিভ করি যে এখান থেকে এমন কিছু ইনফরমেশন আজকে আমরা পাবো যেগুলো আমাদের আইএলটিএস এর স্কোর বা ব্যান্ড স্কোরকে ইমপ্রুভ করার জন্য ডেফিনেটলি ভূমিকা রাখবে। তো সেক্ষেত্রে বলবো যে আমরা নেক্সট 1 আওয়ার একসাথে আমরা যুক্ত থাকবো। তো আবার ওয়েলকাম আমাদের এই ওয়েবিনারে যুক্ত হওয়ার জন্য। আমি এখন চলে যাব সরাসরি আইএলটিএস। যেহেতু আজকে আমাদের টপিক এটা, তো ইরিলিভেন্ট কথা বলে আমি এর সময় নষ্ট করব না, ডিরেক্টলি আমরা এখন চলে যাব আইএলটিএস। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। যদিও আমি ব্রিটিশ কাউন্সিল দিয়ে শুরু, কিন্তু ওখানে আমার আইএলটিএস এর উপর ক্লাস নয়, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ ওখানে কন্ডাক্ট করা হতো। টিউলিপ, জেসমিন এই ধরনের ক্লাসগুলো আমি ওখানে নিতাম। After that, I have worked with many prominent institutions in Dhaka as a faculty member. At the same time, I also have worked with government and non-government organizations like Bangladesh Police, Army, as well as different bank, and also at NAPT. এসব প্রতিষ্ঠানেও কাজ করা হয়েছে, যেমন ওয়ার্কশপ ছিল, প্রোগ্রাম ছিল, কিন্তু বেশি আসলে আইএলটিএস নিয়ে কাজ করা। তো সঙ্গত কারণ সেই প্রতিষ্ঠানের নামগুলো বলা যাচ্ছে না যেগুলোতে কাজ করা হয়েছে। তবে যে এতটুকু বলি যে একটা অভিজ্ঞতা, লং টাইম কাজ করার একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাই শেয়ার করব। এবং স্টুডেন্টরা কেন, অর্থাৎ তার নিজের অবস্থান থেকে কেন উত্তরণ ঘটাতে পারছে না, এটা খুব ভালো করে খুব কাছ থেকে দেখেছি।
কিন্তু নিজের মতো করে কাজ করার সেই সুযোগ বিভিন্ন প্রতিষ্ঠানে হয়তো পাইনি, যার কারণেই হচ্ছে চার্টার স্কিল গঠন এবং চার্টার স্কিলের মাধ্যমে অর্থাৎ একটা লার্নার্স যেন 100% যেন বেনিফিটেড হয়, সেজন্যই হচ্ছে এই প্রয়াস। এবং আমি বিলিভ করি যে এই প্রয়াস ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। তো আইএলস কি জিনিস এটা আমরা কম বেশি সবাই জানি। তো এটা যদিও হচ্ছে যে এব্রিভিয়েশনটা আমাদের সামনে দেওয়া, আইএলস এর হচ্ছে ফুল মিনিং তো আমরা জানি যে ইটস অ্যান ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, এবং এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে রেকগনাইজড একটা টেস্টিং সিস্টেম, যেটা ইংলিশের কম্পিটেন্সকে হচ্ছে যাচাই করা হয়। হু ওয়ান্টস টু স্টাডি ওর ওয়ার্ক ইন এ কান্ট্রি ওয়্যার ইংলিশ ইজ কমনলি ইউজড ফর কমিউনিকেশন। এটা সহজ কথা হচ্ছে যে আমরা কমিউনিকেশনের জন্য বাংলাদেশে যেমন হচ্ছে আমরা বাংলাদেশে যেমন বাংলায় কথা বলি, তো যেই দেশগুলোতে তারা কমিউনিকেশনের জন্য ইংলিশটাকে ইউজ করে, তো সেই দেশে যদি কেউ পড়তে যেতে চায় অথবা কাজের জন্য যেতে চায়, তো দে হ্যাভ টু অ্যাচিভ এ প্রসপেক্টিভ স্কোর টু গো দেয়ার। তো এখন পারপাসটা কি স্টাডি না হচ্ছে মাইগ্রেশন, সেটা ডিপেন্ডস করে হচ্ছে ক্যান্ডিডেটের ইচ্ছের উপরে। তো এই জন্যই আইএলস এর মধ্যে দুইটা ডিভিশন করা হয়েছে, একটা হচ্ছে জেনারেল স্ট্রিম, একটা হচ্ছে একাডেমিক। তো একাডেমিক এবং জেনারেলের মধ্যে একটু একটু মার্জিনাল পার্থক্য, সেটা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে একটু পার্থক্য দেখা যায়। সেটা হচ্ছে টাস্ক 1। টাস্ক 1-এ একাডেমিক ক্যান্ডিডেট হচ্ছে লিখে হচ্ছে একটা বার চার্ট অথবা পাই চার্ট অথবা গ্রাফ বা একটা প্রসেস ডায়াগ্রাম, এরকম একটা বিষয়ের উপর তাকে 150 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখতে হয়। কিন্তু যারা হচ্ছে জবের জন্য অথবা হচ্ছে মাইগ্রেশনের জন্য যাবে, তো তাদেরকে সেই ক্ষেত্রে কি করতে হয়, একটা লেটার লিখতে হয়। এই হচ্ছে মূলত একটা মার্জিনাল ডিফারেন্স, এটা খুব বেশি না, বাট টাস্ক 2 আর ভেরি সেম ফর বোথ ক্যান্ডিডেটস। তো এটাই হচ্ছে মূলত আইএলস নিয়ে মোটামুটি কথা। তো আইএলস মূলত আইএলস কম্প্রাইজেস উইথ 4 কম্পোনেন্টস। তার মধ্যে অন্যতম হচ্ছে রিডিং, যেটা আমাদের বাংলাদেশি স্টুডেন্ট সবচেয়ে বেশি সাফার করে এই রিডিংটা নিয়ে। দেন হচ্ছে যে হচ্ছে আমরা এটা নিয়েও একটু সাফার করি, সেটা হচ্ছে আমাদের রাইটিং একটা প্রবলেম থাকে, কিন্তু ইউ হ্যাভ টু ফেস রাইটিং এক্সাম অ্যাজ ওয়েল ইন আইএলস ডে। এট দ্য সেম টাইম হচ্ছে আমাদেরকে আরেকটা কম্পোনেন্টসকে ফেস করতে হয়, সেটা হচ্ছে অবভিয়াসলি স্পিকিং, এবং ফাইনাল ওয়ান ইজ লিসনিং। তো এই 4টা কম্পোনেন্টের উপরই হচ্ছে মূলত একটা ক্যান্ডিডেটকে তার কম্পিটেন্স বা তার প্রফিসিয়েন্সিটাকে টেস্ট করা হয়, সে কতটুকু দক্ষতা সে এই ব্যাপারে অর্জন করেছে। তো এর মধ্যে সবচেয়ে টাফেস্ট যে কম্পোনেন্ট সেটা হচ্ছে রিডিং, কারণ এই অভিজ্ঞতায় এইটি কথাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমাদের বাংলা মিডিয়াম থেকে পড়ে আসা স্টুডেন্টরা হচ্ছে এই এই মডিউলটা নিয়ে এই কম্পোনেন্টসটা নিয়ে সবচেয়ে বেশি সাফার করে। যদিও কিছু লিখে, কিন্তু দেখা যায় যে লিখার মধ্যে হচ্ছে হয়তো গ্রামাটিক্যালি হচ্ছে ইনকারেক্ট, স্পেলিং মিস্টেক, and we do not find cohesion and coherence in their writing. অথচ একটা রাইটিং এর যখন মার্কিং করা হয়, এক্সামিনার যখন মার্কিং করে, তো তখন এখানে দেখা হয়, চেক করা হয় যে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক হয়েছে কিনা। If you do any grammatical mistake, you will be penalized. Keep it in mind. Secondly, if you do a spelling mistake, you must be penalized. And third thing is that if you do not maintain a cohesion and coherence in your writing, you will be penalized. That means আমাদের কথাগুলো, আমাদের রাইটিংটা যদি সামঞ্জস্যপূর্ণ না হয়, সেই ক্ষেত্রেও আমাদেরকে পেনালাইজড হতে হয়। দ্যাটস ওয়াই আমাদের অনেক কোয়ালিটি অর্থাৎ কোয়ালিফাইড ক্যান্ডিডেটও দেখা যাচ্ছে যে 5.5 অথবা 6 এর বেশি সে অ্যাচিভ করতে পারছে না, অথচ তার রিকোয়ারমেন্টস হচ্ছে কিন্তু হচ্ছে। তো এটা কেন হচ্ছে, এই হচ্ছে কারণগুলো। আর এটার থেকে উত্তরণের যে ট্রিমেন্ডাস কিছু স্ট্র্যাটেজি এবং টেকনিক্স, সেগুলো সাজিয়েই হচ্ছে আজকে চার্টার স্কিলের যাত্রা। তারপরে হচ্ছে যে স্পিকিং, এই কথাটা প্রায়ই বলতে শুনি যে লিসনিং যদিও কিছু বুঝি, কিন্তু আমি তো বলতে পারি না, এটা একটা প্রবলেম।
তো বলা আসলে আমরা যেহেতু হচ্ছে নেটিভ ইংলিশ স্পিকার না, তো সেক্ষেত্রে আমাদের জন্য একটু কঠিনই হয়। কিন্তু এটা থেকেও যে চমৎকার কিছু ওয়ে আছে এই স্পিকিং এই সমস্যা বা এই দুর্বলতা দূর করা, তো সেগুলো মূলত আমরা কোর্সের মধ্যে অ্যাপ্লাই করে থাকি। এবং তার বাস্তবতা হচ্ছে যে একেবারে এভারেজ লেভেলের অথবা সাবস্ট্যান্ডার্ড লেভেলের একটা স্টুডেন্ট এই স্পিকিং এর এই ক্লাসগুলো করার পরে অনায়াসে সে 6.5ও পাচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে সেটা 7ও আসছে। বাট এক্ষেত্রে কিছু আমরা মানে কিছু ফলও দেখি যে কেউ কেউ হয়তো 5.5ও পাচ্ছে। এটা হচ্ছে শুধুমাত্র ভালো গাইডলাইন এবং প্রপার টেক কেয়ারেই হয় না, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে এবং লার্নার্সকে তার নিজে থেকেও খুবই কনসিয়াস হতে হয়, তাকে খুব হার্ড লেবার এখানে দিতে হয়। আইএলস you have to keep in mind, this is not a school exam, this is not a college exam, this is not a university exam, this is totally different exam which you will face next few days later. আপনি এমন একটা পরীক্ষা দিতে যাচ্ছেন যে পরীক্ষাটা আপনার স্কুলের, কলেজের এবং ইউনিভার্সিটির কোনো পরীক্ষার সাথে এর কোনো মিল নেই। দ্যাটস ওয়াই এখানে এসে প্রথম হোঁচটটা খায় আমাদের বাংলাদেশি ক্যান্ডিডেট। আমার একটা এক্সপিরিয়েন্স থেকেই বলি যে একটা ইউনিভার্সিটির একজন লেকচারার, তো উনি পার্সোনালি হচ্ছে বাসায় প্র্যাকটিস করে করে উনি পরীক্ষা দেয়। তো পরীক্ষা দেওয়ার পরে ওনার স্কোর আসে হচ্ছে আশাব্যঞ্জক নয়, খুবই দুঃখজনক। উনি খুব দুঃখ করে আমাকে এই কথাটা বলতেছিল যে আমি এত প্র্যাকটিস করেছি কিন্তু আমার তো এইটা আসার কথা ছিল না। উনি প্রসপেক্ট করেছিল যে ম্যাক্স মিনিমাম তো 7 আসবে, কিন্তু ওনার রেজাল্ট হচ্ছে 6, এবং কিছু ব্যান্ডে উনি একটা ব্যান্ডে উনি 5ও পেয়েছিল। তো এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে উনি ভেবেছিল যে আইএলটিএস এক্সামটা ইউনিভার্সিটি এক্সামের মতো। আসলে ব্যাপারটা এমন না। আমরা একটা গঠনমূলক পড়াশোনা করানোর মাধ্যমে, বিভিন্ন স্ট্র্যাটেজি অবলম্বন করার মাধ্যমে আমরা দেখা যায় স্টুডেন্টকে, একটা লোয়ার লেভেলের একটা স্টুডেন্টকে এমন একটা পর্যায়ে আমরা নিয়ে যাই যার কারণে সে দেখা যায় যে একটা কোয়ালিটি একটা ক্যান্ডিডেটের চেয়েও সে ভালো স্কোর অ্যাচিভ করে। এটাই মূলত হচ্ছে যে কোর্স করা অথবা হচ্ছে ক্লাস করার একটা বেনিফিট। লিসনিং তো আমাদের এমনি একটা প্রবলেম। যেমন হচ্ছে আমরা প্রায় এই কথাটা বলতে শুনি যে আমরা যখন মুভি দেখি, মুভিগুলো যখন দেখি তখন আমরা মুভির বিভিন্ন হচ্ছে যে ক্যারেক্টার গুলো থাকে সেগুলোর অঙ্গভঙ্গিগুলো আমরা দেখে আমরা বোঝার চেষ্টা করি যে কি হতে যাচ্ছে। বাট আমরা কিন্তু তাদের ওই কথাগুলো, আমরা তাদের না অ্যাকসেন্ট গুলো ধরতে পারি, যেখানে অ্যাকসেন্টই ধরতে পারি না সেখানে আমরা সেন্টেন্স কিভাবে ধরবো, কোয়াইট ডিফিকাল্ট। তো দেখা যায় এগুলো আমরা বুঝতে পারি না। কিন্তু মানে একটা একটা সান্ত্বনার বাণী এটা যে আইএলটিএস এর যে লিসনিং, এটা মাচ মোর ইজিয়ার দেন মুভিতে যেই হচ্ছে কনভারসেশন গুলো হয় তার চেয়ে অনেকটা ইজি, অর্থাৎ খুব সহজেই এগুলো হচ্ছে বোঝা যায়। কিন্তু তারপরেও এখানে এসে ভালো করা যায় না, এই জন্য যে এইখানে যে এক্সামিনাররা অর্থাৎ এই কোশ্চেন যারা তৈরি করে তারা এত মানে ট্র্যাপ তৈরি করার ব্যাপারে তারা এত স্কিলড যে ওই ট্র্যাপ গুলোতে হচ্ছে স্টুডেন্টরা ফ্রিকুয়েন্টলি পড়ে যাওয়ার কারণে অনেক প্র্যাকটিস করার পরেও তারা ভালো স্কোর আনতে পারে না। তো এই ট্র্যাপ গুলোকে কিভাবে ওভারলোক করতে হয়, কিভাবে অ্যাভয়েড করে চলে যেতে হয়, এগুলো হচ্ছে আমি আপনাদেরকে শেখাবো। এবং ইউ উইল নো হাউ টু গেট এ গুড ব্যান্ড স্কোর ফ্রম দোজ কম্পোনেন্টস। তো এই কম্পোনেন্টস এর মধ্যে আমি আবারও ঘুরে ফিরে সেই কথাই বলছি যে রিডিংটা নিয়ে হচ্ছে আমার বাঙালি স্টুডেন্টরা সবচেয়ে বেশি সাফার করে। তো সেই রিডিংটা নিয়ে প্রথমে আলোচনা করব। প্রথমে শুরু করতে চাচ্ছি রিডিংটা। তো রিডিং আসলে হচ্ছে ইউ উইল গেট 40 কোশ্চেন্স রিডিং এর মধ্যে, and 40 questions are divided into 3 sections. You will get 3 passages, and those passages are very uncommon to you. Why? You will never see, you didn't see this type of passage in your life. It doesn't mean they are very unfamiliar or unacquainted. It doesn't mean. মূল কথাটা হচ্ছে যে আপনি রিডিং প্যাসেজের মধ্যে এমন কিছু 3টা প্যাসেজই আপনারা পাবেন যে প্যাসেজগুলো আপনি আগে কোনোদিন দেখেননি এবং পড়েননি, কিন্তু এই রিলেটেড টপিক আপনি হয়তো অনেক জার্নাল, নিউজ পেপার, ম্যাগাজিন অথবা কোনো সেমিনার সিম্পোজিয়ামে অনেক শুনে থাকবেন।
এখন এইখানে এমন একটা টপিক মূলত দেওয়া হয়, এগুলো আমি আমার একটা ব্যক্তিগত রিসার্চ থেকে আমি বলছি যে এখানে যে টপিকগুলো মূলত ইউজ করা হয় এগুলো হচ্ছে নেটিভ স্পিকারদের যে ইউনিভার্সিটি গুলা, অর্থাৎ অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ অথবা অস্ট্রেলিয়ার একেবারে টপ লেভেলের ইউনিভার্সিটি অথবা কানাডার একেবারে টপ লেভেল ইউনিভার্সিটির যে রিসার্চ পেপার, সেই রিসার্চ পেপার গুলোকে খণ্ডন করে এখানে প্যাসেজ আকারে তোলা হয় এবং সেই প্যাসেজ থেকেই মূলত কোশ্চেন তৈরি করা হয়। তো আপনি একটু চিন্তা করে দেখেন, এমনিতে হচ্ছে নেটিভ স্পিকাররা তারা এমন ধরনের হচ্ছে শব্দ ব্যবহার করে যে শব্দগুলো আমরা সাধারণত আমরা আমাদের কথাবার্তাগুলোর মধ্যে ব্যবহার করি না। আমরা সাধারণত আমাদের কথাবার্তাগুলোর মধ্যে ব্যবহার করি না, যার কারণে ওদের কনভারসেশন থেকে আমাদের কনভারসেশন একটু ডিফারেন্ট। তো কনভারসেশন যেটা হচ্ছে ডেইলি কনভারসেশন, এটাই যদি এতটুকু ডিফারেন্ট হয়, তাহলে যারা এই রিসার্চ পেপারগুলো লিখছে আফটার গ্রাজুয়েশন, তারা কত হাই স্ট্যান্ডার্ড ইংলিশ ওখানে সে ইউজ করে, সেগুলো বোঝা আমাদের আমাদের দেশে যারা এখানকার লেকচারার, সেটা সে প্রমিনেন্ট বা টপ লিস্টেড কোনো ইউনিভার্সিটির যদি হয়, তারও দাঁত ভেঙে যাওয়ার অবস্থা হয়ে যায়। এটা শুধুমাত্র যে আমরা ওই ফ্রেজগুলো ইউজ করি না, ওই ওয়ার্ডগুলো আমরা ইউজ করি না যেগুলো হচ্ছে নেটিভ স্পিকাররা ইউজ করে। তো রাইটিং এর রিডিং এর যে প্যাসেজগুলো এই মূলত এরকমই হয়, তবে ভয় পাওয়ার কিছু নেই। এই যে রিডিং এর যে প্যাসেজগুলো যেগুলো বলছি যে এগুলো একেবারে স্টোন এবং খুবই রাফ, এগুলাকে কিভাবে গোল্ডে পরিণত করতে হয়, এগুলাকে কিভাবে মোমের মতো গলিয়ে একেবারে নরম করে ফেলতে হয়, সেই প্রসেসটা আমি আপনাদেরকে শেখাবো। তো এইখানে আপনাকে মাথায় রাখতে হবে আপনাদেরকে যে ইউ উইল practice 13 or 14 types of questions, but you will get 7 or 8 type of questions in your exam. 13-14 কোশ্চেন টাইপ হলেও আপনি 7 থেকে 8 ধরনের কোশ্চেন এক্সামের মধ্যে পাবেন। আর হচ্ছে এই 7-8 ধরনের কোশ্চেনের উপর কেমন প্র্যাকটিস লাগবে একটু চিন্তা করে দেখুন, কত বেশি প্র্যাকটিস লাগবে। যে ওখানে যেখানে চোখের পলক ফেলার সময় থাকে না, একটা কোশ্চেন সলিউশনের জন্য 1 থেকে 1.5 মিনিট, তো সেখানে কত বেশি আমাদেরকে স্কিল অর্জন করতে হবে সেটা আপনি এখনই বুঝতে পারবেন। তো এই কোশ্চেনগুলোর মধ্যে থাকে ট্রু ফলস নট গিভেন, মাল্টিপল চয়েস কোশ্চেন, সামারি কমপ্লিশন, নোট কমপ্লিশন, ডায়াগ্রাম কমপ্লিশন, ম্যাচিং ইনফরমেশন এন্ড সো অন। তো এখানে এতগুলো কোশ্চেন প্যাটার্ন তো আর আজকে আলোচনা করা সম্ভব না। যখন আমরা এখানে কোর্সগুলো নিই তখন ধাপে ধাপে আমরা আমাদের লার্নার্সদেরকে ওই জিনিসগুলোর উপর আলোচনা করি, এবং আলোচনা করে যে ছেড়ে দেওয়া ব্যাপারটা কিন্তু এমন না। চার্টার স্কিল কিন্তু 8-10টা কোচিং সেন্টারের মতো না, অর্থাৎ আমরা আমাদের ক্যান্ডিডেটকে ছেড়ে দেই না, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তিনি তার আপ্লুতা মার্কে না পৌঁছতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমরা লেগে থাকি একটা ক্যান্ডিডেটের পিছনে। দিস ইজ আওয়ার সার্ভিস কোয়ালিটি। সেকেন্ড হচ্ছে যে কথাটা আমি বলবো যে এই এতগুলো কোশ্চেন টাইপের মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট যে কোশ্চেন, ডিফিকাল্ট না, সরি আমি এই কথাটা বলতে চাই না, সবচেয়ে ট্রিকি, সবচেয়ে মেধার যে খেলাটা খেলে এক্সামিনাররা, সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন। এটা কেন ট্রিকি, কেন হচ্ছে এটা আপনি একটু পরে বুঝতে পারবেন। সেটা হলো যে আমরা বেসিক্যালি হচ্ছে আমরা যে কোনো সিচুয়েশনে পড়ি, আমরা আমাদের কমন সেন্সকে ইউজ করার চেষ্টা করি ওখান থেকে সলিউশন বের করার জন্য। But you don't have to use your common sense when you were solving true false not given and yes no not given. You have to depend on just factual information. অর্থাৎ আপনি প্যাসেজের মধ্যে যে ইনফরমেশনটা পাবেন সেটাই হচ্ছে আপনার ডিসিশন মেকার এই ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে। অর্থাৎ যখন আমরা একটা কোশ্চেন পড়ব তো তখন আমরা ওই কোশ্চেনের স্টেটমেন্টকে প্যাসেজের স্টেটমেন্টের সাথে আমরা একটা কম্পারিজন করব, করার পরে আমার অ্যানসারটা কে হবে সেটা ডিসিশনটা নেবে হচ্ছে প্যাসেজের স্টেটমেন্ট। ক্লিয়ার? ওকে ওকে, তো আমরা সেই ট্রু ফলস নট গিভেন সলিউশনের জন্য একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ নিয়েছি, যেটা আমি আপনাদের সামনে যে এখন রিপ্রেজেন্ট করলাম। তো এখন এখানে যে কথাটা প্রথমে আমরা পাচ্ছি যে স্যার আইজাক নিউটন, না আমরা প্যাসেজটা পড়ব না,
কারণ আমরা যদি একটা প্যাসেজ পড়ি তাহলে আমাদের যে টাইম কনজিউম হবে আমরা এই 40 কোশ্চেন টাস্ক অ্যাচিভমেন্ট করতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা এক্সামের হলে যেভাবে করে অ্যাপ্রোচ করব আজকেও ঠিক আমরা ওভাবেই এই কোশ্চেনটাকে সলিউশন করব। তো সেই এক্সাম অ্যাপ্রোচটা কি? সেটা হচ্ছে যে আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই, আমরা কখনোই প্যাসেজে যাই না। এবং কোশ্চেনে যে আমরা কাজটা করি কি, কোশ্চেনে যাওয়ার পরে এখন দেখেন এখানে একটা কালারের মধ্যে নোটাবলটা আমি দিয়ে দিয়েছি, যেটা আমি বাংলা এবং ইংলিশ সহই লিখেছি। কথাগুলো আমি একটু পড়ে শোনাই এবং একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এটাই কিন্তু মূল মেসেজ, যে কোশ্চেন থেকে কিওয়ার্ড বের করতে হবে। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে মূল শব্দ। একটা এমন কিছু শব্দ থাকে যে শব্দগুলোকে সরিয়ে নিলে সেই সেন্টেন্সটা পুরোপুরি ফল ডাউন করে, কলাপস করে, তার কোনো মিনিং থাকে না। দিস আর কলড কিওয়ার্ডস। তো আমরা ওই কিওয়ার্ডস গুলাকে ওখান থেকে বেছে নিব। নেওয়ার পরে কাজটা কি? তারপর প্যাসেজের টেক্সটের সাথে অ্যান্সার লোকেট করতে হবে। অর্থাৎ আমরা তারপর চলে যাব প্যাসেজে, এবং প্যাসেজের যেই জায়গায় ওই শব্দগুলোকে খুঁজে পাবো ওখানে আমরা থেমে যাব, কারণ অ্যান্সারটা ওই সেন্টেন্সেই থাকবে, অথবা তার একটা সেন্টেন্স আগে অথবা একটা সেন্টেন্স পরে। মনে থাকবে? অর্থাৎ ট্রু ফলস নট গিভেন সলিউশনের ক্ষেত্রে প্যাসেজ ইজ দ্য সোল ডিসিশন মেকার, you are getting information from the passage. ওকে, এখন এই ক্ষেত্রে কিওয়ার্ড প্যাসেজে কিভাবে করে আমরা পাবো? কোনো কোনো ক্ষেত্রে সেম ওয়ার্ড পাবো, কোনো কোনো ক্ষেত্রে আমরা সিমিলার ওয়ার্ড পাবো। ফর এক্সাম্পল, আমরা প্রথম যে কোশ্চেনটা সেটার দিকে যদি আমরা তাকাই, এখানে যদি আমরা দেখবো যে নিউটনস প্রিন্সিপিয়া একটা শব্দ। নিউটনের প্রিন্সিপিয়া is recognized as a ground-breaking text in its field. এখন এটা কোন ফিল্ডের জন্য গ্রাউন্ড ব্রেকিং একটা টেক্সট এটা আমরা জানি না, বাট প্রিন্সিপিয়াকে ওই ফিল্ডের জন্য একটা গ্রাউন্ড ব্রেকিং টেক্সট হিসেবে গণ্য করা হয়। এখন আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড পেয়েও গেছি। আমরা ধরে নিতে পারি নিউটন একটা প্রপার নাউন, তো প্রিন্সিপিয়াও আমরা একটা প্রপার নাউন পেয়েছি। এবং এই ক্ষেত্রে আমরা হচ্ছে নিতে পারি হচ্ছে অ্যাডজেক্টিভ গুলো নিতে পারি, নাউন গুলো নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে পাচ্ছি প্রিন্সিপিয়া, গ্রাউন্ড ব্রেকিং এবং টেক্সট। এই তিনটা শব্দ আমরা এখান থেকে নিলাম এবং নিয়ে আমরা প্যাসেজের মধ্যে সার্চ করব। অর্থাৎ এমন ভাবে খুঁজবো যে খুব দ্রুত আমরা প্যাসেজ লাইন কিন্তু আমরা সেন্টেন্স কিন্তু পড়বো না, আমরা জাস্ট চোখ বলিয়ে যাবো ওইভাবে করে। আমার কার্সর এখন এখানে এসে থেমে গেছে। এখন কেন এখানে থামছে? কারণ আমাদের কোশ্চেনের স্টেটমেন্টে আমরা প্রিন্সিপিয়া শব্দটা পেয়েছি, সেই শব্দটা আমরা এখন প্যাসেজের মধ্যে এই প্রিন্সিপিয়া শব্দটা আমরা এখানে পেয়ে গেছি। তো প্রিন্সিপিয়ার পরে আমরা দেখছি যে ব্র্যাকেটের মধ্যে ল্যাটিন ফর কিছু শব্দ দেওয়া আছে, আবার প্রিন্সিপিয়ার সাথে যায় সে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়েছে। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটা, এটা একটা ট্র্যাপ। এই ট্র্যাপে আমরা পা দিব না, এই জন্য এখানে পা ফেলবো না। কারণ ওরা চাচ্ছে যে আমাদের কিছু টাইম ওয়েস্ট হোক, এক্সামিনাররা চাচ্ছে যে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করে এগুলো পড়ে, কিন্তু আমরা সেটা করব না। কেন? ব্র্যাকেটের মধ্যে এবং হাইফেনের মধ্যে এবং কুলনের পরে আগের অংশের ব্যাখ্যা দেওয়া থাকে। কি থাকে ডিয়ার লার্নার্স? আগের অংশের ব্যাখ্যা দেওয়া থাকে। তাহলে আগের অংশটা হচ্ছে প্রিন্সিপিয়া। তো প্রিন্সিপিয়া এই যে শব্দটা, সেটার পুরোপুরি ব্যাখ্যাটা আমরা পাচ্ছি কোথায়? এই ফার্স্ট ব্র্যাকেটের উপর। তো এটা পড়ে আমরা আমাদের সময় নষ্ট করব না। তো প্রিন্সিপিয়াটাকে কি হিসেবে বলা হচ্ছে? প্রিন্সিপিয়াটাকে বলা হচ্ছে ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সায়েন্টিফিক বুকস এভার রিটেন। এটা এমন একটা বই যে এর আগে এই ধরনের বৈজ্ঞানিক কোনো বই লেখাই হয়। তাহলে আমরা এখানে কিন্তু আরো একটা শব্দ পাচ্ছি। আমাদের এখানে টেক্সট একটা শব্দ, আর এখানে পাচ্ছি আমরা বুকস একটা শব্দ। অর্থাৎ এই টেক্সট শব্দটার সাথে বুকস এর একটা মিল রয়েছে। দিস ইজ কল্ড সিমিলার ওয়ার্ডস। দ্যাট মিন্স এটা একটা সিনোনিম আমরা বলতে পারি। টেক্সট হয় লিখনি হয় অথবা বই, আর বইকে তো আমরা বই হিসেবে জানি, সেটা এখানে ডিরেক্টলি দেওয়া আছে। তাহলে আমরা এই সেন্টেন্সটা থেকে আমরা দুইটা কিওয়ার্ড মিলে একেবারে মিল পেয়েছি, একটা প্রিন্সিপিয়া, সিমিলার ওয়ার্ড পেয়েছি আমরা বুকস। কিন্তু গ্রাউন্ড ব্রেকিং যে শব্দটা, সেটাকে আমরা যদি একটু খুঁজি তাহলে হয়তো ম্যাজিশিয়ানস।
তো এখন এই গ্রাউন্ড ব্রেকিং শব্দটার সাথে গ্রাউন্ড ওয়ার্কের একটা মিল আছে, এটা আমি মিলটা খুঁজে পাচ্ছি, কারণ হচ্ছে যে আমি অনেক বেশি হয়তো এইসব কাজ করেছি, স্টাডি করেছি, দ্যাটস ওয়াই আমার চোখে তো এখন আমার চোখে আমার রাডারে ধরা পড়ছে যে গ্রাউন্ড ব্রেকিং তো হচ্ছে এমন একটা কথা যে এই বিষয়ে আগে কোনো আলোকপাত করা হয়নি। গ্রাউন্ড ওয়ার্ক মানে হচ্ছে ভিত্তি। তো গ্রাউন্ড ব্রেকিং এবং গ্রাউন্ড ওয়ার্কের মধ্যে আমি একটা বুঝি, তাহলে আমাদের জন্য মনে হয় সহজ হবে। তো নিউটনস প্রিন্সিপিয়া যে শব্দটা এখানে দেওয়া, সেই শব্দটা আমরা দেখি যে নিউটনের লিখিত একটা বই, সেটার নাম হচ্ছে প্রিন্সিপিয়া, যেটাকে বলা হচ্ছে যে ইজ রেকগনাইজড এজ এ গ্রাউন্ড ব্রেকিং টেক্সট ইন ইটস ফিল্ড। তাহলে গ্রাউন্ড ব্রেকিং অর্থটা কি? গ্রাউন্ড ব্রেকিং অর্থটা আমি এখানে লিখে দিয়েছি, অর্থাৎ যদি কোনো বিষয়ের উপর প্রথমবার আলোকপাত করা হয় সেই জিনিসটাকে গ্রাউন্ড ব্রেকিং বলা হয়। সেকেন্ড হচ্ছে যে টেক্সট, অর্থাৎ এটা একটা এমন বই যে বইটা আসলে এই বিজ্ঞানের ক্ষেত্রে প্রথম, এর আগে এই পর্যন্ত কোনো আলোচনাই করা হয়নি। তো এই কিওয়ার্ড গুলো আমরা প্যাসেজের যে অংশটার মধ্যে পেয়েছিলাম সেই অংশটাকে কেটে এখানে নিয়ে আসি। নিয়ে আসলে আমরা দেখছি যে সেকেন্ড যে সেন্টেন্সটা আমাদের এখানে আছে সেটা হচ্ছে প্রিন্সিপিয়া শব্দটা এখানে আমরা মিল পেয়েছি, এবং সেকেন্ড সেন্টেন্সেরই শেষের দিকে আমরা বুক শব্দটা, যেটা টেক্সটেরই একটা সিনোনিম, সেটা আমরা পেয়েছি। ইট লেজ দ্য গ্রাউন্ড ওয়ার্ক, এই শব্দটা আমরা পেয়েছি। এখন আমরা এই যে প্যাসেজে কোশ্চেনের স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের সাথে আমাদের প্যাসেজের স্টেটমেন্টটার একটা কম্পারিজন করব। তাহলে কোশ্চেনের স্টেটমেন্ট আমাদেরকে কি বলছে? যে প্রিন্সিপিয়া এমন একটা বই যেটা এর মধ্যে এই, আর প্যাসেজের স্টেটমেন্ট কি বলছে? যে প্রিন্সিপিয়া ইজ রেকগনাইজড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সায়েন্টিফিক বুকস এভার রিটেন। তো এটা যদি হয়ে থাকে তাহলে কি আমাদের এই কোশ্চেনের স্টেটমেন্টের সাথে আমাদের প্যাসেজের স্টেটমেন্ট কি একমত পোষণ করছে না দ্বিমত পোষণ করছে? লার্নার্স কি মনে হচ্ছে এখানে? আরো বেশি আমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট দিচ্ছে ইট লেজ দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর মোস্ট অফ দ্য ক্লাসিক্যাল মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্সদের জন্য এটা একটা ভিত্তি বা বুনিয়াদ হিসেবে কাজ করে এই প্রিন্সিপিয়া বইটা। তাহলে কি আমাদের আরো কোনো কনফিউশন থাকে? So that's why we can say ki এটা কি true, false or not given. If the statement agree, যদি স্টেটমেন্টটা এগ্রি করে কোশ্চেনের সাথে তাহলে অ্যানসার হবে ট্রু, যদি ডিসএগ্রি করে ফলস, যদি কনফিউশন তৈরি করে তাহলে নট গিভেন। তাহলে আমরা এখানে কি বলতে পারি? We can say unambiguously it's a true answer. ওকে, মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। আমাদের দ্বিতীয় যে কোশ্চেন সেটা হচ্ছে আমরা একটু ভেঙে এখানে নিয়ে এসেছি, যেখানে বলা হচ্ছে মেনি এক্সপার্টস। কি অর্থ? কি অনেক বিশেষজ্ঞ বা দক্ষ ব্যক্তি, না? গণ্য করে কাকে গণ্য করে? নিউটনকে, না? কি হিসেবে গণ্য করে? দ্য গ্রেটেস্ট জিনিয়াস দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন। বিশ্ব দেখেইনি এমন একটা জিনিয়াস, তিনি এমন একটা প্রতিভাবান ব্যক্তি। তো তাকে, নিউটনকে সবচেয়ে প্রতিভাবান ব্যক্তি হিসেবে কারা মনে করে? এই স্কলাররা মনে করে, এই এক্সপার্টরা। তাহলে আমরা মেনি এক্সপার্ট যে শব্দটা, এই শব্দটার হুবহু শব্দ হয়তো আমরা প্যাসেজের প্যারাগ্রাফের মধ্যে পাবো, অথবা তার সিমিলার ওয়ার্ডস পাবো। তো এক্সপার্টের সিমিলার ওয়ার্ডস কি হতে পারে আমরা প্যাসেজে ঢুকলেই পেয়ে যাব। আবার গ্রেট জিনিয়াস, এটার কি শব্দ হতে পারে সেটাও আমরা পেয়ে যাব, এবং ওয়ার্ল্ড হ্যাজ সিন সেটারও অংশ আমরা এখানে পেয়ে যাব। ওকে, আমরা যদি দেখতে থাকি শুরুতেই আমরা একটা শব্দ পাচ্ছি মেনি স্কলার্স। আমরা কি বলতে পারি না যে মেনি স্কলার্স এবং মেনি এক্সপার্টস both gives the same meaning? Yes, একই মিনিং দিচ্ছে। তো এই অংশটুকু আর আমি পড়ছি না, আমি খুঁজছি যে দ্য গ্রেটেস্ট জিনিয়াস শব্দটা কি। কারণ আপনাকে এক্সামে এভাবে করে এগোতে হবে। আপনি যদি পড়ে পড়ে আগান তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট হতে থাকবে, ডিয়ার। তো don't waste your time, just find out the keywords from the passage.
ওকে, এখন আমরা এখানে যে পাচ্ছি সেটা হচ্ছে দ্য গ্রেটেস্ট জিনিয়াস হু এভার লিভড। আমরা এখানে গ্রেটেস্ট জিনিয়াস শব্দটাকে হুবহু আমরা এখানে পেয়ে যাচ্ছি। সেম দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন, তার সিনোনিম এখানে দেওয়া আছে হু এভার লিভড। তাহলে কোশ্চেনের স্টেটমেন্ট যে আমাদেরকে ধারণাটা দিচ্ছে যে এক্সপার্টরা নিউটনকে সবচেয়ে জিনিয়াস হিসেবে, পৃথিবীর সবচেয়ে জিনিয়াস হিসেবে গণ্য করে। আর আমাদের কোশ্চেনের প্যাসেজের স্টেটমেন্ট ভিন্ন তথ্য দিচ্ছে না একই তথ্য দিচ্ছে, সেটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের কোশ্চেনের স্টেটমেন্টের সাথে প্যাসেজের স্টেটমেন্ট প্রায় একই মিনিং দিচ্ছে। কিভাবে আমরা এখন ভেঙে বুঝবো। নিউটন ইজ কনসিডার্ড বাই মেনি স্কলার্স, অনেক স্কলারের দ্বারাই নিউটন বিবেচিত হয় the member of the great general public to be one of the most influential people in human history. তো হিউম্যান হিস্ট্রির মধ্যে তাকেই স্কলাররা সবচেয়ে জিনিয়াস হিসেবে অথবা সবচেয়ে গুণী ব্যক্তি হিসেবে বা প্রভাবশালী ব্যক্তি হিসেবে গণ্য করে। আর ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান জোসেফ লুইস ল্যাগ্রেঞ্জ কি বলছেন, যে সে বলতেছে যে নিউটন ওয়াজ দ্য গ্রেটেস্ট জিনিয়াস হু এভার লিভড। তাহলে একজন ম্যাথমেটিশিয়ান উনি কি একজন স্কলার নয়? উনি কি একজন এক্সপার্ট নয়? ডেফিনেটলি হি ইজ অলসো এক্সপার্ট। তাহলে আমাদের এই স্টেটমেন্টের সাথে এটা কি ভিন্ন মত পোষণ করছে না একই মত পোষণ করছে? ডেফিনেটলি it is also giving the same meaning. সো এখন আমরা মিল পাওয়ার কারণে আমাদের এই অ্যান্সারটাও কি হয়ে যাচ্ছে, আপনারাই বলুন, আমি আর বলবো না। ওকে, Question third কি বলছে? Newton wrote that he had achieved everything without the help of others. অন্যদের সাহায্য ব্যতীতই তিনি যা করেছেন, যা অর্জন তিনি করেছেন, সব অন্য মানে কারো সাহায্যই ওনার লাগেনি। সকলের সাহায্য ব্যতীত উনি সব এই ওনার জীবনের যত অর্জন সবকিছু উনি করেছেন। এখন এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নিয়েছি, সেটা হচ্ছে নিউটন রোট। নিউটন কিছু একটা লিখেছিল তার অ্যাচিভমেন্ট সম্পর্কে উইদাউট হেল্প অফ আদার্স, এবং সেই লিখনের মধ্যে ছিল যে উনি যা কিছু করেছে সবকিছু অন্যদের সাহায্য ব্যতী রেখেই উনি করেছে। কিন্তু প্যাসেজ কি বলছে? প্যাসেজ কি একই কথা বলছে? আমরা দেখি নিউটন শব্দটা আমরা এখানে মিল পাচ্ছি। তার রাইটিং সম্পর্কে আমরা একটু যদি চোখ বোলাই তাহলে দেখবো এখানে এই কমার পরে রাইটিং ইন এ লেটার, উনি যে চিঠিটা লিখেছিল এই যেটা কোশ্চেন স্টেটমেন্টে উজ্জ্বল ছিল, আন্ডারস্টুড ছিল, সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি যে রাইটিং ইন এ লেটার। এবং এই লেটারটা কার কাছে লিখেছেন? উনি রবার্ট হুকের কাছে লিখেছিলেন। এবং কখন? সে ফেব্রুয়ারিতে, এবং অনেক দিন আগে। সেখানে তিনি বলছেন যে ইফ আই হ্যাভ সিন ফার্দার ইট ইজ বাই স্ট্যান্ডিং অন দ্য শোল্ডার অফ জায়ান্টস। নিউটনের নিজের উক্তি হচ্ছে যে জায়ান্টস মানে কি আমরা তো জানি না, দৈত্য বা দানব। যে উনি ইফ আই হ্যাভ সিন ফার্দার, যদি আমি সামনে যা কিছু দেখেছি, এই কথাটাকে যদি আমরা একটু ঘুরিয়ে বলি, যদি আমি সামনে যা কিছু অর্জন করেছি, ইট ইজ বাই স্ট্যান্ডিং অন দ্য শোল্ডার অফ জায়ান্টস, এটা আমি দৈত্যের কাঁধের উপর দাঁড়িয়ে আমি সেটা অর্জন করেছি। লার্নার্স, দৈত্য দানব এদের কোনো ফিজিক্যাল এন্টিটি কি আমরা পেয়েছি? আসলে কি এদের কোনো অস্তিত্ব আছে? আমাদের কমন সেন্স কি বলছে? নো, দে হ্যাভ নো ফিজিক্যাল এক্সিস্টেন্স। বাট if you use your common sense, in this case you are falling in a trap which was made by examiner. আপনি যদি এখন এই ট্র্যাপে পা ফেলেন তাহলে আপনি ভুল করবেন। আপনি যদি চিন্তা করেন যে না, এটা তো কোশ্চেনের সাথে একমত পোষণ করছে যে উনি তো কারো সাহায্য নিয়ে করেনি, যেহেতু উনি বলতেছে যে ইট ইজ বাই স্ট্যান্ডিং অন দ্য শোল্ডার অফ জায়ান্টস। তো জায়ান্টস এর তো কোনো ফিজিক্যাল কোনো আকৃতিই নেই এবং তাদের শরীরে কোনো অস্তিত্ব আমরা আজও পর্যন্ত দেখিনি। তো আমাদের কমন সেন্স বলছে যে জায়ান্ট বলতে কিছুই নেই, তো উনি যা অর্জন করেছে একা একাই করেছে। নো, আমাদের প্যাসেজের স্টেটমেন্ট বলছে যে উনি যা কিছু সামনে দেখেছে বা যা কিছু অর্জন তিনি করেছে সবকিছু এই জায়ান্টস এর শোল্ডারের উপর দাঁড়িয়ে উনি করেছে, দৈত্য দানবের শোল্ডারের উপর দাঁড়িয়ে বা কাঁধের উপর। তো এই ক্ষেত্রে আমাদের কোশ্চেনের স্টেটমেন্ট কি ডিসিশন মেক করবে?
না আমাদের প্যাসেজ স্টেটমেন্ট ডিসিশন মেক করবে? ডেফিনেটলি আমাদের প্যাসেজ স্টেটমেন্ট হচ্ছে ডিসিশন মেক করবে। তো এই ক্ষেত্রে আমাদের প্যাসেজ যে ইনফরমেশন দিচ্ছে, হি ইজ দ্য অনলি সোল ডিসিশন মেকার। এই কথাটা আমি বারবার বলছি, এখানে কেউ ডিসিশন নিতে পারবে না, অনলি প্যাসেজ। তো প্যাসেজ বলছে যে সে যা কিছু দেখেছে, যা কিছু অর্জন সে করেছে, সবকিছুই সে দৈত্য দানবের কাঁধের উপর সে দাঁড়িয়ে করেছে। So we can say it's a false or not given. If you were in confused situation, it's not given. If you were in a clear situation and contradict with the question statement, it is a false. এখন ডিসিশন নিতে হবে আপনাকে, এবং এটা আমি আপনাদের জন্য একটা ধরে নেন যে একটা হোমওয়ার্কের মতোই দিয়ে দিলাম, যে আপনি আপনার মেধাটাকে এখানে খাটান এবং খাটিয়ে আমাদের যে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনি কাজ করে পাঠান। ডেফিনেটলি আপনার কোশ্চেনের উত্তর দেওয়া হবে এবং খুব ভালো করে আরো প্রয়োজনে ব্যাখ্যা দেওয়া হবে। যে এটা কি ফলস হবে না নট গিভেন হবে, এটা আপনাদের জন্য রয়ে গেল। তো এই হচ্ছে আমাদের রিডিং এর আজকের অর্জন, যে আমরা রিডিং থেকে এই যে আমাদের অর্জন সেটাই আমরা আজকে দেখব। যে টেক্সট একটা শব্দ, সেই শব্দের সিনোনিম হচ্ছে বুকস। গ্রাউন্ড ব্রেকিং একটা শব্দ, যার সিনোনিম হচ্ছে গ্রাউন্ড ওয়ার্ক। মেনি এক্সপার্টস, মেনি স্কলার্স, দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন হুএভার লিভড, অ্যাচিভড, অ্যাচিভমেন্টস। এগুলো হচ্ছে মূলত সিনোনিম, অর্থাৎ যেগুলো আপনি হর হামেশাই আইএলটিএস এর রিডিং এ আপনি পেতে থাকবেন, এবং এগুলো আপনাকে রাইটিং এর মধ্যেও ইনক্লুড করতে হবে, রাইটিংটাকে খুব বেশি প্রাঞ্জল করার জন্য, এবং লেক্সিক্যাল রিসোর্সের দিক থেকে আপনি খুবই স্বাবলম্বী অথবা আপনি খুব ওয়েল ব্যালেন্স এটা বোঝানোর জন্য কোথাও আপনাকে ব্যবহার করতে হবে টেক্সট। আবার যখন টেক্সট শব্দটাকে আবার ব্যবহার করতে চাইবেন তখন এটাকে বাদ দিয়ে লিখতে হবে বুকস। আবার হয়তো কোথাও লিখতে হবে ভিন্ন কোনো শব্দ, অর্থাৎ একই শব্দকে বোঝানোর জন্য ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে তখন ব্যবহার করতে হবে আপনাকে রাইটিং এ। অর্থাৎ they are not only the tools of reading, they are also tools for writing. এগুলো রাইটিং এর টুলস। অর্থাৎ প্রত্যেকটা রিডিং করানোর পরে আমি আমার লার্নারদেরকে এই কাজটাই করি যে আপনি এখান থেকে কতগুলো সিনোনিম পেয়েছেন তার একটা লিস্ট আমাকে দেখান, এবং তার উপর আপনি এভাবে করে কাজ করে আমাকে বুঝান যে আপনি কি কি বুঝতে পেরেছেন। এবং এভাবে করে কাজ করলে you trust me, you will get a tremendous change inside you within a 1 week. এবং আপনার মধ্যে সেই র্যাডিক্যাল চেঞ্জটা আপনি হয়তো 2 সপ্তাহের মধ্যে দেখতে পাবেন। ওকে, this is our reading lesson. Now moving to the writing. রাইটিং এর মধ্যে সবাই বলে যে টাস্ক 2টা একটু ডিফিকাল্ট, বাট আমার যত স্টুডেন্ট ছিল, প্রিভিয়াস যত স্টুডেন্ট, তো রাইটিং করার পরে তাদের কথা হচ্ছে যে স্যার রাইটিং টাস্ক 2 খুবই সহজ, খুবই সহজ, রাইটিং টাস্ক 1 একটু ডিফিকাল্ট মনে হয়। তো আমি মূলত এই জন্যই রাইটিং টাস্ক 1টাকে নিয়ে আসছি। প্রিভিয়াস অনেক স্টুডেন্ট ওরা বলছে যে ফেসবুকে হচ্ছে ওরা যুক্ত থাকবে, তো আমাদের ফেসবুকে অলরেডি আমি নক পেয়েছি যে সেই ইউকে থেকেও যুক্ত হয়েছে আমার কিছু স্টুডেন্ট যারা আমার কাছেই আইএলটিএস করেছিল, কিছু স্টুডেন্ট আমার জার্মানি থেকেও যুক্ত হয়েছে। তো ওদের জন্য করা, প্লাস হচ্ছে যারা আজকে নতুন ওয়েবিনারে আমাদের পার্টিসিপেন্ট, তো তাদের জন্য উৎসর্গ করা মূলত এটা। তো টাস্ক 1 হচ্ছে কেমন থাকে? টাস্ক 1 থাকে হচ্ছে এরকম বার চার্ট থাকবে, টেবিল থাকবে, প্রসেস ডায়াগ্রাম থাকবে, পাই চার্ট থাকবে, তারপরে এরকম হচ্ছে ডায়াগ্রাম থাকবে, পার্ক ম্যাপস থাকবে। তো এই চিত্রগুলোকে আপনি জাস্ট একজন জার্নালিস্টের মতো করে ব্যাখ্যা করে দিবেন। ব্যাখ্যাটা কেমন হবে? যে আপনি নিজে থেকে একটা কথাও বলতে পারবেন, নিজে থেকে একটা শব্দ আপনি এখানে ব্যবহার করতে পারবেন না। এর মধ্যে আপনি যা পাচ্ছেন তার মধ্যেই আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। হ্যাঁ, এগুলোকে এক্সপ্রেস করার জন্য আপনি সুন্দর সুন্দর ভোকাবুলারি ইউজ করতে পারেন, সেই ব্যাপারে আপনি ইউ আর অ্যালাউড। কিন্তু এই ডায়াগ্রামের অথবা এই বার চার্টের বাহিরে আপনি কোনো কথা বলতে পারবেন না। তো এটাকে আমরা কিভাবে করে পরীক্ষার হলে আমরা এটাকে সলভ করব, আমরা সেই অ্যাপ্রোচে এগোবো ঠিক রিডিং এর মতো করে। আমরা প্রথমেই হচ্ছে খুব ভালো করে পড়ে বুঝে নিব যে আমাদের এই রাইটিং টাস্ক 1টা কি বিষয়ের উপর। সেটা হচ্ছে আমরা একটু পড়লেই দেখবো, দ্য চার্ট বিলো শোজ দ্য ভ্যালু অফ 1 countries,
exports in various categories during 2015 and 2016. The table shows the percentage change in each category or exports in 2016 compared with 2015. Very clear? এই স্টেটমেন্টটাকে যদি কোনো লার্নার্স 1% কম বুঝে সে 1% সে ভুল লিখবে, আর 1% ভুলের মাসল তাকে সেটা 1 পয়েন্ট কমিয়ে দিবে। এটা সে কল্পনাও করতে পারবে না যে কি পরিমাণ রিডিউস করে দেয় যে একটা ভুল। আইএলটিএস এর রাইটিং এ ক্ষুদ্র ক্ষুদ্র ভুল, হয়তো সে 7 কোয়ালিটির একটা ক্যান্ডিডেট কিন্তু সে রাইটিং এ পেয়েছে 6, কেন? শুধুমাত্র হয়তো এই স্টেটমেন্টটাকে ভালো করে বোঝার না কেন। এই জন্য আমরা এই স্টেটমেন্টটাকে বোঝার জন্য একটু ভালো করে সময় নেব, বিকজ you were given 20 minutes to write the task 1 and you have to write 150 words to finish the task. আপনি 150 ওয়ার্ড যখন লিখবেন তখন আপনি টাস্ক অ্যাচিভমেন্টের জন্য একটা মার্ক, সেটা ফুল মার্ক আপনি পেয়ে যাবেন। এখানে মার্কিংটা কিভাবে হয়? আপনার লেক্সিক্যাল রিসোর্স এটা দেখা হবে, অর্থাৎ আপনি যে ভোকাবুলারির দিক থেকে কি সাফিসিয়েন্ট কিনা সেটা দেখা হবে। আপনার গ্রামার রেঞ্জ অর্থাৎ পাংচুয়েশন আপনি ঠিক আছে কিনা সেটাও দেখা হবে। এবং ফোর্থ সেটা হচ্ছে যে আপনার রাইটিং এর মধ্যে কোহেশন এবং কোহিয়ারেন্স আছে কিনা, অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ আপনার রাইটিং কিনা, অর্থাৎ one sentence is the tools for starting another sentence. This is the cohesion and coherence. অর্থাৎ কোন একটা রাইটিং আপনি যদি অবলীলায় পড়ে যেতে পারেন এবং আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি ধরে নেবেন যে এই রাইটিংটা কোহেশন এবং কোহেরেন্স ঠিক আছে। তো সেই প্রেক্ষিতে বলছি যে এই 4টা জিনিস ঠিক রেখেই আপনাকে এখানে এই রাইটিংটাকে কমপ্লিট করতে হবে। সো আমরা এই চার্টের মধ্যে চলে যাই। এখানে আমরা দেখছি যে আমাদের এই চার্টটা কিসের উপর? আমাদের চার্টটা হচ্ছে একটা দেশে কিছু এক্সপোর্ট করে আইটেম, সেই এক্সপোর্ট আইটেমের কিছু এখানে রেশিও তুলে ধরা হয়েছে এবং তার কিছু ভ্যালু অফ ইউনিট এখানে তুলে ধরা হয়েছে। কত বিলিয়ন ডলারের প্রোডাক্ট, পেট্রোলিয়াম প্রোডাক্টস, ইঞ্জিনিয়ারিং গুডস তারা এক্সপোর্ট করেছে তার তুলনাটা এখানে তুলে ধরেছে। 2015 হচ্ছে আমাদের ব্ল্যাক যে রোটা বারটা, আর অ্যাশ যে বার সেটা হচ্ছে 2016। 2015 এ পেট্রোলিয়াম প্রোডাক্ট আর 2016 এ তার যে ডিফারেন্সটা সেটা 3%। তারপর ইঞ্জিনিয়ারিং গুডস যে ইমপ্রুভ হয়েছে 8.5%। জুয়েলস এন্ড জুয়েলারিতে আমরা দেখতে পাচ্ছি সেটা ডিক্রিজ করেছে, অর্থাৎ 2015 থেকে 2016 এ জুয়েলস এন্ড জুয়েলারি সেটা আরো ওয়েন্ট ডাউন, নিচে নেমে গিয়েছিল এবং তার পরিমাণ কত 5.18%। তো সেম ভাবে আরো 2টা প্রোডাক্টেরও এখানে পার্সেন্টেজটা তুলে ধরা হয়েছে। তো আমরা এই প্যাসেজটা থেকে কি কি ইনফরমেশন পেলাম? আমি নিজেকে যদি আমরা একটু কোশ্চেন করি, অর্থাৎ এই কোশ্চেনগুলো আমরা কেন করব, এরাই হচ্ছে আমার রাইটিং এর টুলস। তো এখন আমাদের এখানে যে হচ্ছে তথ্য, আমি যদি জিজ্ঞেস করি যে প্রোডাক্টস নাম্বার কয়টা এখানে লার্নার্স? 5টা। ইয়েস। তো ইনফরমেশনটা কিসের উপর ছিল? এ কান্ট্রিজ এক্সপোর্টার, না? আর টাইম পিরিয়ড কয়টা ছিল? 2টা, 2015 এন্ড 2016। আর এখানে সবচেয়ে নোটিসেবল থিংটা কি? অল দ্য 5 প্রোডাক্টস ইনক্রিজ, বাট একটা প্রোডাক্ট কি করেছিল? ডাউন। বার দিয়ে যখন কোনো শব্দকে দেওয়া হয় আগে সমস্ত তথ্যকে অস্বীকার করা হয়, অর্থাৎ সব বেড়েছিল ঠিক আছে কিন্তু একটা তো নেমেছিল। এবং সেকেন্ড নোটিসেবল থিংটা কি? সেটা হচ্ছে যে পেট্রোলিয়াম ছিল হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট। এই যে পেট্রোলিয়াম সে হচ্ছে এই চার্টের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট। এবং থার্ড নোটিসেবল থিংটা হচ্ছে টেক্সটাইলের যে গ্রোথ, টেক্সটাইল যে প্রোডাক্টটা সেটার যে ইমপ্রুভটা আমরা দেখেছি সেটা হচ্ছে হাইয়েস্ট 15%, সেটা এই চার্টের মধ্যে, এই টেবিলের মধ্যে সবচেয়ে বেশি। তো আমরা আরো কিছু ইনফরমেশন এখান থেকে বের করব আমাদের রাইটিংটা কমপ্লিট করার জন্য। তো পেট্রোলিয়াম যে বেড়েছিল কত পার্সেন্ট, আমরা যদি আরেকটু ভালো করে দেখি সেটা হচ্ছে 3%, এবং সেটা 61 বিলিয়ন থেকে 64 বিলিয়ন। আমরা যদি ছোট্ট এই চার্টে দেখি 61 বিলিয়ন থেকে 64, এবং সেটা আমরা ইয়ারটা উল্লেখ করেছি। আর ইঞ্জিনিয়ারিং গুডস একই লেভেলে বেড়েছিল, কিন্তু প্রায় সেম লেভেল, এই 3 or 4। থার্ড আমরা আরো কিছু টুলস এখান থেকে নিচ্ছি, যে আরেকটা প্রোডাক্ট সেটা হচ্ছে 8.5 বেড়েছিল কোন ক্ষেত্রে? এই যে এটা ইঞ্জিনিয়ারিং গুডস এর ক্ষেত্রে। আমরা এখন কথা বলবো হচ্ছে কি ব্যাপারে?
আমরা হচ্ছে হাইয়েস্ট পার্সেন্টেজ যেটা কিনা টেক্সটাইল দেখেছিল। তো তার জন্য এভাবে করে হচ্ছে আগে এই টুলস গুলো তৈরি করে নিতে হবে, এবং টুলস গুলো কিভাবে তৈরি করতে হয়। এবং যদিও এখন খুব টাফ মনে হচ্ছে এই ধরনের সেন্টেন্স তৈরি করা, বাট জাস্ট মি দোজ আর ভেরি ইজি। ইউ উইল ফিল ফ্রি when you are join with our coaching. তো এই টুলস গুলোকে আমরা সবগুলো পেয়েছি এইটাকে অ্যানালাইজ করে, অর্থাৎ ইউ হ্যাভ টু বি লিটল বিট অ্যানালাইটিক্যাল টু কমপ্লিট দ্য টাস্ক ওয়ান। তো এই টুলস গুলোকে যদি আমরা একটু অর্গানাইজ করি তাহলে আমাদের প্যাসেজটা কেমন হবে। হ্যাঁ, আমরা একটা সেন্টেন্সের মধ্যেই আমাদের ইন্ট্রোডাকশনটাকে কমপ্লিট করছি, এই জন্যই ইন্ট্রোডাকশনে আমরা খুব বেশি ওয়ার্ড ইউজ
কি বলবো, মাঝখানে যে সময়টা যেটা হচ্ছে আমাদেরকে খুব বেশি বিরক্ত করেছে না, একটা কথা মনে পড়ে গেছে। আমি সম্ভবত হচ্ছে 1 মান্থ এগো এই নিউজটা পড়েছি যে চায়নাতে একটা মেডিকেল ট্রিটমেন্ট, একটা অস্ত্রোপচার হয়েছে 5G টেকনোলজি ব্যবহার করে। অর্থাৎ যিনি চিকিৎসক তিনি 100 কিলোমিটার দূরে, আর যিনি পেশেন্ট উনি যে অপারেশন থিয়েটারে উনি 100 কিলোমিটার দূরে। তো সেই রোবোটিক মেশিন দিয়ে চিকিৎসক, সেই সার্জারিয়ান উনি চিকিৎসা করেছে প্রায় মানে সেই অপারেশনটা ছিল মেবি হচ্ছে 3 ঘন্টা। অর্থাৎ 5G ইউজ করে এই চাইনিজরা হচ্ছে 5G ইউজ করে 100 কিলোমিটার দূরে থেকে 100 কিলোমিটার দূরে থেকে তার রোবট দিয়ে একটা পেশেন্টের হচ্ছে অপারেশন করেছে। এই হচ্ছে চায়নার 5Gর অবস্থা। আর আমাদের বাংলাদেশের 5Gর অবস্থা হচ্ছে এই। কেন এই কথাটা বললাম, যদি আমাদের দেশের এই নেটওয়ার্ক দিয়ে, আমি আজকে একটা ওয়েবিনার নিচ্ছি, এই নেটওয়ার্ক দিয়ে যদি আমি একটা রোগীর অপারেশন করতে চাই, ধরেন আমি আমাদের এখন হেড অফিসে বসে আছি, হেডকোয়ার্টারে বসে আছি, তো এখান থেকে বসে যে সাপোজ আই এম আ ফিজিশিয়ান, তো আমি একটা অপারেশন করছি ময়মনসিংহ মেডিকেল কলেজ, ওখানে রোবোটিক মেশিন, আমি এখান থেকে বসে বসে করছি, তাহলে অবস্থাটা কি হতো? অর্থাৎ মাঝখানে আমরা 9 মিনিট সময় আমরা কানেক্টলেস ছিলাম, কানেকশনের মধ্যে ছিলাম না। তো সেই 9 মিনিটে তাহলে ওই রোগীর কি হতো, ইতিহাস হয়ে যেত। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের নেটওয়ার্ক। তো তারপরে হচ্ছে কিছু করার নাই, আমাদেরকে এটাকে মেনে নিতে হবে যে এই নেটওয়ার্কের মধ্যে হচ্ছে আমাদেরকে চলতে হবে। তো যা বলছিলাম যে আমাদের ওভারভিউটা হচ্ছে কেন গুরুত্বপূর্ণ, ইউ উইল গেট দ্য হাইয়েস্ট মার্ক ফ্রম ওভারভিউ। অর্থাৎ আপনাকে এক্সামিনার সবচেয়ে বেশি মার্ক দেওয়ার জন্য এই ওভারভিউর দিকে সে সবচেয়ে বেশি নজর দিবে এবং এটাকে স্ক্রুটিনাইজ করবে যে আপনি কি সত্যিকারই ওভারভিউটাকে টেনে নিয়ে আসতে পেরেছেন কিনা। অর্থাৎ সেই নোটিসেবল থিং গুলা যেগুলো চার্টের মধ্যে ছিল, বার্ড চার্টে বা বার গ্রাফে বা পাই চার্টে বা একটা প্রসেস ডায়াগ্রামে অথবা একটা ম্যাপের মধ্যে যে ছিল, ওখান থেকে কি আপনি পিক আউট করতে পেরেছেন কিনা, এটাই হচ্ছে মূল দেখার বিষয়। এবং are you capable the using of the suitable word to express your overview, এটাই হচ্ছে মূলত দেখবে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যেমন হচ্ছে আইটিপি মাঝে মাঝে বিভিন্ন হচ্ছে ওয়ার্কশপের আয়োজন করে, যেখানে শুধু বাংলাদেশের কিছু কিছু টিচারদেরকে তারা ইনভাইট করে ওই ওয়ার্কশপে থাকার জন্য, যেখানে ক্যামব্রিজের প্রফেশনাল যারা ট্রেনার আইএলটিএস তাদেরকে দিয়ে হচ্ছে ট্রেনিংটা করে। তো তার মধ্যে আমি সৌভাগ্যবান এই জন্য বলছি, আমিও একটা প্রোগ্রামে, একটা না বেশ কয়েকটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি, এবং এক্সামিনার, সেই ব্রিটিশ এক্সামিনার আমাকে একেবারে হাতে ধরিয়ে দেখিয়েছে যে তুমি তোমার দেশের যে স্টুডেন্টদেরকে এটা ভালো করে বোঝাও যে তারা যেন হচ্ছে বার চার্ট থেকে বা পাই চার্ট থেকে যেন নোটিসেবল থিং গুলোকে যেন তারা পিক করেন এবং সুইটেবল ওয়ার্ড গুলোকে দিয়ে যেন তারা সেগুলোকে অর্নামেন্টাল করে তোলে। অর্থাৎ একেবারে সাজিয়ে গুছিয়ে যেন সেটাকে
রিপ্রেজেন্ট করে, তাহলে হাইয়েস্ট মার্ক পাওয়া সম্ভব। সেজন্যই আমি আমার স্টুডেন্টদেরকে এই কাজটাকে খুব সহজেই বুঝাই, এবং তারা 2-1টা ক্লাস করার পরে তারা খুব সুন্দর করে এরকম করে ওভারভিউ লিখতে সক্ষম হয়। এবং এই ওভারভিউটাই কিন্তু আপনার পরবর্তী বডি প্যারার জন্য সবচেয়ে বড় টুলস। এই প্রথম সেন্টেন্সটাই হচ্ছে আমার প্রথম বডি প্যারার টুলস, এবং দ্বিতীয় সেন্টেন্সটাই হচ্ছে আমার দ্বিতীয় বডি প্যারার টুলস। নেক্সট পোরশন, আমার যে বডি প্যারা, সেটা প্রথম যে বডি প্যারা যেটা আমি এখান থেকে নিয়েছি, ইনফরমেশনটাকে একটু বড় করে দিয়েছি, এবং এটা একটা ভোট টু ভোট সেন্টেন্স বলে, অর্থাৎ ভ্যালু অফ ইউনিট এন্ড টাইম, VUT, ভ্যালু ইউনিট টাইম। এটা হচ্ছে ভ্যালু অফ ইউনিট, ভ্যালুটা কি বিলিয়ন ডলার, ইউনিটটা কত 61, টাইম কত 2050। তো ভোট টু ভোট, এই ভোট টু ভোট সেন্টেন্স এত ইফেক্টিভ যেখানে আপনি অনায়াসে 20 to 25, sometimes 20 to 30 words you would be able to use. তো আপনি চিন্তা করে দেখেন যে একটা সেন্টেন্স যদি 20 থেকে 30টা ওয়ার্ড কভার করে, তাহলে 150 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লেখার জন্য খুব বেশি কি সেন্টেন্সের প্রয়োজন? নো, you have to write only 8 or 9 sentences to cover 150 ওয়ার্ড। ওকে, সেকেন্ড যে সেন্টেন্সটা আমি এখানে লিখেছি সেটা হলো এই কান্ট্রিজ এক্সপোর্ট, যেটা হচ্ছে নেক্সট আইটেমটা। মনে আছে সেই নেক্সট আইটেমটা কি? এটা আপনাদের থাকলো, এই কোশ্চেনটা আপনাদের জন্য। এক্সপোর্ট আর্নিং সেটা বেড়ে গিয়েছিল কিন্তু 8.5%। আমরা সেই টেবিল থেকে নিয়েছি ইনফরমেশনটুকু, এবং সেটা কত হয়েছিল 62 বিলিয়নে কিন্তু উন্নীত হয়েছিল 2016-এ। আমরা বডি প্যারা 2টাকে সাজিয়েছি এই আমাদের সেকেন্ড সেন্টেন্সটাকে ওভারভিউ থেকে আমরা এটাকে অর্গানাইজ করে ইলাবোরেট করেছি। কারণ হচ্ছে যে সবচেয়ে বেশি নোটিসেবল যে চেঞ্জ আমরা পেয়েছি যেটা হচ্ছে টেক্সটাইলের মধ্যে, তার মধ্যে কত 15.2.4 সেটা রিচ করেছিল। ইয়েস অর নো লার্নার্স? The contrast, there was almost no change in the amount of money and from agricultural products. কেন আমি বলছি, আপনি যদি ওই চারটার মধ্যে একটু দেখেন তাহলে দেখবেন যে এর মধ্যে খুব একটা পার্থক্য কিন্তু নাই। তো আমি শুধু একটা সেন্টেন্স দিয়ে সেটাকে শেষ করে দিয়েছি, and this is the 9 Ben quality writing। এবং এটা কি খুব বেশি কঠিন মনে হচ্ছে এরকম একটা রাইটিং? আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার লেভেল যেখানেই থাকুক, আপনি যত লোয়ার লেভেলের স্টুডেন্টই হোক, আপনি যদি আমার সাথে কাজ করেন, আমি যেভাবে বলবো এইভাবে, ড্যাম শিওর 1 মাসের মধ্যে আপনি এরকম একটা রাইটিং আমাকে লিখে দিতে পারবেন। কারণ আমরা এমন একটা টিম নিয়ে আজকে চ্যাটার স্কিলে আমরা চলে এসেছি যে আমাদের একটা রাইটিং টিম আছে, আমাদের একটা রিডিং টিম আছে, আমাদের একটা স্পিকিং টিম আছে, আমাদের একটা লিসনিং টিম আছে। আমি আপনাদেরকে টপিক দিব, ওই টপিকের উপর আপনি কিভাবে আপনার নিজের মেধাকে ইউজ করে আপনার ভিতরে যে টুলস গুলো, অর্থাৎ আপনার ভিতরে যে ভোকাবুলারি গুলো আছে, সেই ভোকাবুলারি গুলাকে কিভাবে ইউটিলাইজ করে সেগুলাকে একটা অথেন্টিক, একটা অর্নামেন্টাল একটা রাইটিং এর রূপদান করতে হয়, সেটা আমি আপনাদেরকে হাতে ধরিয়ে শিখিয়ে দেব। এটা আমার চ্যালেঞ্জ, যদি আল্লাহ আমাকে সহায় থাকে। এবং আমাদের রাইটিং টিম আপনার ওই রাইটিং গুলাকে খুব ভালো করে স্ক্রুটিনাইজ করবে, এবং স্ক্রুটিনাইজ করে তারা আমাকে রিপোর্ট দেবে, স্যার he or she made a mistake on grammar or make punctuation or in lexical resource or in cohesion and coherence। তো ওই রিপোর্ট পেয়ে আমি আপনার সাথে সরাসরি যোগাযোগ করব যে আপনার you will get one-to-one সার্ভিস। আমি লাইফে যে জিনিসগুলো করতে চেয়েছি কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের সীমাবদ্ধতার কারণে সেগুলো করতে পারিনি, এবং আমি আমার স্টুডেন্ট, আমার লার্নার্সদেরকে সেই জিনিসগুলো প্রোভাইড করতে পারিনি, বাট এটা আমাদের নিজের প্রতিষ্ঠান। সেজন্য বলতেছি যে নিজের উপর সেই কনফিডেন্স রেখে বলছি যে ইউ উইল গেট দ্য টপ মোস্ট হাইয়েস্ট সার্ভিস ফ্রম চ্যাটার স্কিল। এবং আমি এটা বলছি যে আপনি এখানে এই রাইটিং কিন্তু এটাই শেষ না, আপনি অসংখ্য আপনার ট্যাব, অর্থাৎ আপনার রিডিং, আপনি যে স্পিকিং করবেন, স্পিকিং এর জন্য যে আপনার রেকর্ডিং গুলো সেগুলো পাঠাবেন আমাদের এখানে। আমার স্পিকিং টিম আছে, তারা এটাকে শুনবে, স্ক্রুটিনাইজ করবে, করে আমার কাছে রিপোর্ট দিবে যে স্যার এই জায়গায় ওনার দুর্বলতা, এগুলাকে স্যার ইমপ্রুভ করতে হবে। দেন আমি আপনার সাথে হচ্ছে কি হব বলেন তো, আমি আপনার সাথে এই বিষয় নিয়ে কাজ করব। সো
আপনার দুর্বলতা ফাইন্ড আউট করা আমার কাজ, এবং সেখান থেকে টেনে তুলে উপরে ওঠানো এটাও আমার কাজ। এবং এতটুকু ইনশাআল্লাহ আমি করব, আমি কথা দিচ্ছি। এবং এইভাবে করে আপনার রাইটিং ভালো হবে, আপনার লিসনিং ভালো হবে এবং স্পিকিং ভালো হবে। ওকে, আজকে রাইটিং নিয়ে কথা বলছি না, যেহেতু একটা টাইম লিমিট, সবার টাইম মূল্যবান, সেজন্য আমরা এখন চলে যাব কিসে, স্পিকিং এ। সবচেয়ে সবচেয়ে মজার একটা পার্ট স্পিকিং। এবং ইউ উইল নো দ্য গ্রেটেস্ট আইডিয়া, I think is the greatest idea to improve your speaking. How? Look at that. Look at that. Suppose স্পিকিংটা আমরা সবাই জানি যে তিনটা পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এবং পার্ট 2 তে আপনি একটা অংশ পান, সেটা হচ্ছে কিউ পার্ট, যেখানে আপনাকে কোনো একটা বিষয়ের উপর 2 মিনিট বলতে দেওয়া হয়, এবং ওই বিষয়ের উপর কি কি টপিক আপনি রেখে কথা বলবেন সেই 3-4টা কোশ্চেনও কিন্তু তার সাথে দেওয়া হয়। তো তার মধ্যে থেকেই আমি এখানে একটা টপিক চুজ করেছি, যে ডেসক্রাইব এ পারসন, হোয়াই ডু ইউ লাইক হিম অর হার। আপনি কেন ওই ব্যক্তিটাকে খুব বেশি পছন্দ করেন, তো সেই জন্য। আচ্ছা, আপনি আপনার জেনারেল যে সেন্স সেটাকে ব্যবহার করে আপনি এটা করতে পারবেন, আমি আপনাকে হেল্প করছি। লুক এট দ্যাট। আচ্ছা, আপনি এমন একজন ব্যক্তিকে কি পছন্দ করবেন যে কিনা খুবই কনজারভেটিভ, অর্থাৎ যে খুব একটা কথা বলতেই চায় না, অর্থাৎ একটা কথা 10টা কথা বললে একটা উত্তর দেয়? নো, আমরা এমন ব্যক্তি পছন্দ করি না। আপনি কি এমন ব্যক্তি পছন্দ করবেন যে কিনা খুবই স্বার্থপর, যে শুধু নিজেরটাই বোঝে? নো, আমরা এমন একটা ব্যক্তিকে পছন্দ করব হু ইজ ব্রড মাইন্ডেড ইন ইজি গোয়িং, ইজন্ট ইট? ইয়েস, আমরা এমন একটা ব্যক্তিকে পছন্দ করব, তার মধ্যে এই কোয়ালিটিটা থাকতে হবে। সেকেন্ড, আমরা যদি চিন্তা করি যে আমাদের সবচেয়ে পছন্দের একটা ব্যক্তির কথা যদি বলি বর্তমানে, তো মিস্টার বিনকে এমন কোন লোক নাই যে পছন্দ করবে না। বলেন তো কেন? বিকজ হি ইজ ফানি, মানে হি ইজ দ্য সাম কোয়ালিটি দ্যাট মেক ইউ হ্যাপি, ইজন্ট ইট, এন্ড মেক ইউ লাফ। তো সে আসলে হাসাতে পারে, সেজন্যই হচ্ছে আমরা তাকে পছন্দ করি। দ্যাট মিন্স হি ইজ ফানি, অর্থাৎ এই কোয়ালিটিটাও যার মধ্যে আছে আমরা তাকেই কিন্তু পছন্দ করি। নেক্সট, হু ইজ ভেরি জেনারাস, অর্থাৎ আমি এমন একটা ব্যক্তিকে পছন্দ করি যে খুব বেশি স্বার্থপর না, আমাকে হেল্প করে, জেনারাস। আরো কিছু কোয়ালিটি লাগবে দেন অবভিয়াসলি, যেমন তাকে অবশ্যই কি হতে হবে বলেন তো? এগুলো আপনার উপর ছেড়ে দিলাম, বাট আমার চাহিদা হচ্ছে হি ইজ দ্য সেন্টার অফ অ্যাক্টিভিটি, তাকে এমন হতে হবে যে সবকিছুর কেন্দ্রবিন্দু যেন সে হয়। নাম্বার 5, he tries very hard to help others. ওকে, ইয়েস। আপনি যদি এভাবে করে সাজিয়ে আপনার স্পিকিংটাকে তৈরি করেন, you will get maximum 5.5 or 6, not more than. But if you want to get 7 or more than 7, you have to work in a different way. But how? We can improve it by using some paraphrase or synonyms. Look at that. Improve. How can I improve the sentence? He is broad-minded, easygoing. Who is broad-minded? Broad-minded to আমরা তাকেই বলি he is ready to accept other views or behaviors. আর easygoing টা কি? He is not easily worried about anything. সে কোনো বিষয়ে খুব বেশি একটা রাগ করে না। আমি এই ধরনের ওয়ার্ডগুলো এখানে এই জন্যই নিয়ে এসেছি, those are less common vocabulary, but they are not uncommon vocabulary. এগুলো কিন্তু আনকমন না, বাট কমন, বাট উই আর ইউজিং দিস vocabulary very less. কিন্তু নেটিভ স্পিকাররা এই vocabulary গুলো সবচেয়ে বেশি ব্যবহার করে, they use frequently. আমরা বলি ফানি, বাট তারা কি বলে? he has a great sense of humor. আমরা বলি he is generous, no, তারা কি বলে? he is always there when I need him or her. আমরা বলি he is the center of activity, he is the soul, he is the life and soul of party. আমরা বলি he tries to help others. এটা আমাদের বাংলিশ, আমি এগুলাকে ইংলিশ বলি না, এটা আমাদের বাংলা ইংলিশ বলি। বাট একটা নেটিভ স্পিকার, একটা ইউকে অথবা একটা আমেরিকান কিভাবে বলবে? he bends over backward to help others. This is the process you can improve your speaking. Okay, learners, oh my dear learners, I am saying you that you can improve your speaking by following this strategy and these techniques, and these are the most effective techniques. And আমি আমার লাইফে প্রচুর সফলতা পেয়েছি এই টেকনিক অবলম্বন করে, এবং এভাবে করে আমি শিখিয়েছি কিভাবে ডেভেলপ করতে হয়।
এবং তারা তাদের রেকর্ডেড সেই হচ্ছে স্পিকিং গুলো আমাদেরকে পাঠায়, এবং পাঠার পরে আমি সেটাকে ইভ্যালুয়েট করি, ভুলগুলো আমি হচ্ছে শুধরে দিই, এবং তাদেরকে আমি শিখাই যে কিভাবে এই ভুলগুলো ভুল হয়, এই শুদ্ধটা কিভাবে আরো বাড়ানো যায়, এই প্রসেসগুলো কিন্তু আমি শিখাই তাদেরকে। সো আপনার জন্য অপেক্ষা করছি সেই সময়। ওকে, এই হচ্ছে আমাদের স্পিকিং। এখন আমি লিসনিং নিয়ে একটু শর্ট কথা বলে আমরা চলে যাব নেক্সট অপশন। লিসনিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে যে লিসনিং কি শুনলেই খুব ভালো স্কোর আনা যায়? আমি আপনাকে একটা চরম বাস্তব কথা বলি। ইফ ইউ আর এ গুড, দ্যাট মিনস ইফ ইউ আর এ গুড রিডার, ইউ উইল গেট এ হাইয়েস্ট মার্ক অন লিসনিং। বা হাউ, অর্থাৎ আপনি যদি স্পিড রিডিং এর কোয়ালিটি অ্যাচিভ করেন তাহলেই হচ্ছে আপনি লিসনিং এ ভালো স্কোর পাবেন। কেন? আপনাকে যখন একটা ট্যাপ স্ক্রিপ্ট শুনতে দেওয়া হবে, ঠিক তার আগে কোশ্চেন, মানে ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোশ্চেন 1 to 4, 1 to 5, এই ধরনের সময় আপনাকে দেওয়া হবে। কিন্তু সেই সময়টা কিন্তু 5 মিনিট না, সেই সময়টা কিন্তু বিলো 1 মিনিট। এই 1 মিনিটের মধ্যে এতগুলো তথ্য পড়ে সেগুলোকে বোঝা এবং তার উপর বেসিস করে অ্যান্সারটা কি হতে পারে তা গেস করা, those are quite difficult, but you can do it by achieving speed reading quality. And I do this by achieving speed reading quality my learners. By how? আমি তাদেরকে সেই কাজটা করি, এবং এটা একটা ট্রিমেন্ডাস টেকনিক আমি ফলো করি, যেটা দিয়ে হচ্ছে তারা বেনিফিটেড হয়। তো এখন এখানে সেম একই জিনিস তারা বলবে যে you have some time to look at question 1 to 4, এবং you have to fill up the question. Part 1. Questions 1 to 4. You will hear a talk about a museum. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. First, you have some time to look at questions 1 to 4. You have some time to look at question 1 to 4. এখন এর মধ্যে দেখতে হবে যে কস্ট অফ মিউজিয়াম অ্যাডমিশন, তার মানে কি মিউজিয়ামে অ্যাডমিশন বোঝাচ্ছে? এটা কি স্কুল কলেজ? নো, মিউজিয়ামে ঢোকার কথা বলছে, গেট ইন, এন্ট্রি, এগুলো। সেকেন্ড হচ্ছে কি Listen carefully and answer questions 1 to 4. তাহলে কি এটা বোঝার উপায় আছে? Welcome to the Museums UK audio series, a collection of downloadable audio files introducing the best of British museums. My name's Sam Cooper, and in this file I'll be introducing the Ashmolean Museum of Art and Archaeology in Oxford, with its fabulous collections of Eastern and Western art, antiquities, casts and coins. Definitely. It's one of the oldest public museums in the world, and it's actually part of Oxford University, though it's free to go in whether you're a student or not. You'll find the main museum in Beaumont Street, near the centre of Oxford, close to both the railway station and the bus station. Okay. Opening hours for visitors are from 10 o'clock in the morning till 5 in the evening on Tuesdays to Saturdays, 12 to 5 on Sundays, and 10 to 7 on Thursdays in the summer months. It usually closes for 3 days over Christmas, a couple of days at New Year, and 3 days for the St Giles Fair in early September. You can take photos in the galleries, but only with handheld cameras and not using flash or lights, which can do serious harm to exhibits. Also, as long as you follow all the copyright regulations and you get permission from the staff on duty, you can ask for antiquities documents of less than 100 years in age to be photocopied at a cost of 5p per A4 sheet. আমি এখন আপনাকে কোশ্চেন করছি যে এটা কি এত ইজি যে আমি শুনবো আর দিয়ে দিব? নো, you will get more harder question on exam day. So be careful. You have to achieve some quality to sit for IELTS exam. Before IELTS, you have to go intensive training program through IELTS. Okay, no more today. তো অ্যান্সার গুলো আমি তারপরে বলে দিচ্ছি। মানে ফ্রি কি ছিল? ইন, এবং সেটা কত ছিল? 12 থেকে 5 পর্যন্ত সানডেতে। আর মনে আছে কি যে ফটোগ্রাফিটা করা যাবে, কিন্তু কি লাগবে? নরমাল ক্যামেরা, উইদাউট কি ছাড়া? লাইট এন্ড ফ্ল্যাশ। আর যে ফটোকপি করা যাবে 100 কত? বিলো কত ছিল? 100. These are the questions. Answer. Okay, no more today. আজকে আমাদের আইএলটিএস সম্পর্কে এতটুকুই। আর বিশেষ করে হচ্ছে
আমি শুধু ধন্যবাদ দিয়েই হচ্ছে শেষ করতে চাচ্ছি না। ধন্যবাদের চেয়েও বেশি কিছু যদি থাকে তো সেটা হচ্ছে আমাদের আজকে ওয়েবিনারে যারা জয়েন করেছে সকলকে। আর এই মুহূর্তে হচ্ছে একটা পার্ট আমরা রেখেছি যে এই আলোচনা যা হয়েছে অর্থাৎ ইরিলেভেন্ট কোনো কোশ্চেন না, অর্থাৎ আইএলস রিলেটেড কোনো কোশ্চেন যদি কারো থাকে প্লিজ রাইজ ইউর হ্যান্ড, আই উইল গিভ ইউ অ্যান্সার। হ্যাঁ, কারোর মধ্যে যদি কোনো কোশ্চেন অ্যারাইজ করে আইএলস সম্পর্কে বা এই টপিকগুলো সম্পর্কে বা আমাদের কোর্স সম্পর্কে বা আমাদের ডিউরেশন সম্পর্কে, আমরা কিভাবে সার্ভিস প্রোভাইড করব, কিভাবে আমার স্টুডেন্টরা ক্লাস করবে, সে বরিশাল থেকে, খুলনা থেকে, ইভেন আউট অফ মাই বর্ডার, দ্যাট মিন বাংলাদেশের বাইরে থেকেও কিভাবে ক্লাস করবে। কারণ আমি একটা কথা বলিনি যে নিউ ইয়র্ক থেকেও ক্লাস করেছে আমার কাছে স্টুডেন্ট, সো দিস ইজ নট ডিফিকাল্ট। এটা পসিবল। কোর্স সম্পর্কে একটু ডিটেইলস জানতে পারি? কোর্সের ব্যাপারটা আপনি কোন বিষয়টা জানতে চাচ্ছেন? মানে হচ্ছে স্যার একজন বিগিনার কিভাবে মানে শুরু করবে, কি মানে কোথা থেকে শুরু করলে তার জন্য ভালো হবে, আর মানে হচ্ছে কত মাস যেতে পারে, মানে এই সম্পর্কে একটু। আপনি আমাকে আগে এটা বলেন যে আপনি কি জেনারেল স্ট্রিম না একাডেমিক, আপনি কি পড়াশোনার জন্য যাবেন না মাইগ্রেশন? পড়াশোনার জন্য। হ্যালো, এই যে এখনো এমন কিছু পরিকল্পনা করিনি স্যার, এখনো পরিকল্পনা করিনি স্যার, কিন্তু স্যার আইএলটিএস করার ইচ্ছা আছে। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো ডিসিশন। এটা একটা ভালো ডিসিশন যে প্রথমেই হচ্ছে আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছি যে আমাদের বাংলাদেশের মানুষজন খুব কনসাস হচ্ছে, অ্যালার্ট হচ্ছে, যে কম্পারেটিভলি যদি আমরা ইন্ডিয়ান থেকে অনেক কিছু নিতে পারে। তো খুব ভালো লাগলো আপনার এই কথাটা শুনে। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে যে আপনার একটা জিনিস আপনি একটু চিন্তা করেন যে আপনি সাপোজ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে আপনি রেসলিং খেলতে চাচ্ছেন, স্ম্যাকডাউন যে হয়, মেরে মেরে ধরাশায়ী করে দেয়। তো রেসলিং খেলার জন্য আপনার অবশ্যই একজন ভালো ইনস্ট্রাক্টর লাগবে। আদারওয়াইজ আপনি নিজে নিজে প্রিপারেশন নিয়ে আপনি যদি রকের সাথে মারামারি করতে নামেন তাহলে আপনার অবস্থাটা কি হবে আপনি কি একটু বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ইউ নিড এ ইনস্ট্রাক্টর, ইউ নিড এ ট্রেনার যে কিনা আপনাকে প্রপার ওয়েটা দেখাবে এবং আপনাকে ধরে ধরে, যেহেতু আপনি বিগিনার সেজন্য একেবারে হচ্ছে নিউবর্ন বেবির মতো আপনার একটা টেক কেয়ার লাগবে এবং প্রেশার না। কারণ হচ্ছে আমাদের কোচিং সেন্টারগুলো, আমাদের বাংলাদেশের কোচিং সেন্টারগুলো খুবই ওভারওয়েলমিং হচ্ছে কোর্স ম্যাটেরিয়াল তারা প্রোভাইড করে, যেটাতে ভাড়া নত হয়ে যায়। সাপোজ একটা ক্যান্ডিডেট, একটা লার্নার সে নিতে পারে হচ্ছে 1 কেজির একটা বোঝা, কিন্তু তাকে দেওয়া হচ্ছে 10 কেজির একটা বোঝা। তো শেষে সে বলে যে তো আইএলটিএস এত কঠিন, তো আমি পারবো না। এটা আইএলটিএস এর দোষ না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ট্রেনারদের যে সিস্টেম, সেই সিস্টেমটা হচ্ছে মূলত এখানে দেয়। সেজন্য আমি আপনাকে বলছি যে আপনার একজন ভালো ট্রেনার প্রয়োজন, যে কিনা আপনাকে হাতে ধরে হাঁটা শিখাবে, বলা শিখাবে, চলা শিখাবে, সবকিছু শিখাবে। এর কোনো বিকল্প আপনার নাই। বাট আমি আপনাকে যদি কিছু ওয়ে বলে দিই সেভাবে আপনি খুব বেশি দূর এগোতে পারবেন না। ফার্স্ট অফ অল হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে যে আপনি যদি আমাদের কোর্সের সাথে ইনভলভ হন, আপনি লাইফ টাইম হচ্ছে কি পাচ্ছেন বলেন তো? লাইফ টাইম সাপোর্ট। কিন্তু তার জন্য শর্ত আছে, অর্থাৎ 90% ক্লাস অ্যাটেন্ডেন্স লাগবে, আপনি ক্লাস মিস দিতে পারবেন না। এবং আজকে ওয়েবিনারে অ্যাটেন্ড থাকার কারণে তো আপনি আবার স্পেশাল আর একটা ডিসকাউন্ট পাচ্ছেন। এটা 3 মান্থসের একটা কোর্স, একটা ক্লাস হবে প্রায় 2-2.5 ঘন্টা করে লম্বা, আর 1-to-1 সার্ভিস। অর্থাৎ এখানে আপনি কোথায় কি ভুল করছেন না করছেন এটা বের করাই হচ্ছে আমাদের কাজ। আমাদের টিমটা অনেক অর্গানাইজড এবং ব্যালেন্সড। কে বলছিলেন এই প্রশ্নটা আমাকে? সরি স্যার, মোহাম্মদ খোরশেদ আলম বলছিলাম, ঢাকা থেকে। খোরশেদ আলম, আমি কি আপনার কোশ্চেনের যথোপযুক্ত উত্তর কি দিতে পেরেছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি স্যার উত্তর পেয়েছি স্যার। আর এনএক্স এর যে আরো ডিটেইলস স্যার আপনার যারা আছে স্যার তাদের সাথে কথা বলবো স্যার। ধন্যবাদ স্যার আপনার উত্তরের জন্য। Sure. You feel free to join with our or contact with our team. Thank you. আরো যদি কারো কোনো কোশ্চেন থাকে, মানে সবাই কি আইএলটিএস এক্সপার্ট? কে কে জয়েন করেছি একটু যদি ইন্ট্রোডিউস হওয়াটা দরকার ছিল।
তো আমি কি মানে আমার সেশনটা ফিনিশ করতে পারি? কেউ যদি একটু আমাকে নক দেন। ওকে, থ্যাংক ইউ। তো আজকে ওয়েবিনারে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ, এবং ধন্যবাদের চেয়েও বেশি কিছু। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের আজকের ওয়েবিনারের সেশন পরিচালনা করেছেন আমাদের সম্মানিত ইনস্ট্রাক্টর জনাব আরিফুল আলম স্যার। তো আমরা আমাদের আজকের ওয়েবিনার সেশনের একদম শেষ প্রান্তে চলে এসেছি, এবং শেষ প্রান্তে আমরা আজকের ওয়েবিনার সেশন শেষ করার কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের অ্যাডভান্স আইএলটিএস প্রিপারেশনের যে কোর্সটি সেটি চালু করছি, এবং আপনারা জেনে খুশি হবেন যারা যারা আমাদের ওয়েবিনার রেজিস্ট্রেশন করেছেন এবং আমাদের আজকের এই মিটিং এ এই ওয়েবিনার যে আমাদের সেশনে জয়েন করেছেন, সবার জন্য চার্টার্ড স্কিলের পক্ষ থেকে থাকবে 5% ডিসকাউন্ট টোটাল কোর্স ফি উপর। এছাড়াও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের পুরো চার্টার্ড স্কিলস টিমকে, সেই সাথে এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, তার মধ্যে অন্যতম আমাদের চার্টার্ড স্কিলের হেড অফ অপারেশন এবং কো-ফাউন্ডার জনাব জাকারিয়া কাউসার স্যার। তিনি অনেকক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত ছিলেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে আমাদেরকে টেকনিক্যালি সাপোর্ট দিয়েছে আমাদের এই টিম মেম্বার কাজী মাহবুব হাসান, সে তার অক্লান্ত পরিশ্রমের জন্য তাকেও ধন্যবাদ। এবং আপনাদের সবার সাথে এতক্ষণ ধরে সঞ্চালনায় ছিলাম আমি আলী হায়দার সজীব। শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো ওয়েবিনারে অবশ্যই দেখা হবে, কারণ আমরা প্রতি সপ্তাহে কোনো না কোনো বিষয়, কোনো না কোনো স্কিলস, কোনো না কোনো টপিকের উপর নিয়ে আমরা ওয়েবিনার পরিচালনা করে থাকি, ফ্রি সেশন করে থাকি। তো যারা আজকে আমাদের সাথে জয়েন করেছেন, তারা যদি ভবিষ্যতে কোনো বিষয়ে ফ্রি ক্লাসগুলো করতে চান, তাহলে আমাদের চার্টার্ড স্কিলের ফেসবুক পেজে কানেক্টেড থাকতে পারেন। আমাদের চার্টার্ড স্কিলের ফেসবুক পেজের ইউআরএল হচ্ছে www.charteredskills.com/facebook.com/charteredskills। আপনারা চার্টার্ড স্কিলস লিখলে আমাদের যে ফেসবুক পেজ সেটা পেয়ে যাবেন, এবং সেখানে কানেক্টেড থাকলে আমাদের প্রয়োজনীয় যে কখন কি কোর্স আসছে সেই বিষয়ে জানতে পারবেন। তো আজকের মতো আমাদের এই ওয়েবিনার এখানে শেষ করছি। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।